এই নেহা, কি করছো? এদিকে আসো। দেখো মুভিটা কি হট। দুজনে একসঙ্গে বসে থাকলে খুব ভালো লাগবে। প্লিজ একবার এদিকে এসো। এই তোমাকে কতবার বলেছি তুমি এসব অ্যাডাল্ট মুভি দেখবে না? তুমি তো আমার কোনো কথাই শোনো না। তুমি আরো দিন দিন এসবের মাত্রা আরো বাড়িয়ে চলেছ। আমি কি করব বলো? আমার এসব দেখতে ভালো লাগে তাই আমি দেখি। তাছাড়া আমি তো আর একা দেখি না। আমি তোমাকে সঙ্গে নিয়ে তারপরেই দেখি। কেন? তোমাকে এসব কেন দেখতে হবে তুমি বলবে আমাকে? আমার মতো সুন্দরী একটা বউ পেয়েছো, তারপরও কেন তোমাকে ওসব দেখতে হবে? নেহা, তুমি তো খুব ভালো করেই জানো মেয়ে মানুষ, আমার অন্যরকম একটা ফিলিংস আছে। তাই তো ভালো লাগে দেখতে। তাই আমি কি করব বলো? এখন থেকে তুমি এসব দেখবে না। আর যদি তুমি এসব দেখো, তাহলে এই বাড়িতে প্রবেশ করা তোমার জন্য নিষিদ্ধ হয়ে যাবে। তোকে তোমাকে আমি যেটা বলবো আমার কথাই শুনতে হবে। এইরকম প্রস্তাবেই তো আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম, তাই না? ওকে বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি আর এসব দেখব না। আসলে অনেক দিনের অভ্যেস তো, তাই ছাড়তে একটু সমস্যা হচ্ছে। যাই হোক, আমি আমার ভালোবাসার মানুষটার জন্য সব কিছু করতে পারি। আর এইটুকু ছাড়তে পারবো না? অবশ্যই পারবো। আমি সব কিছুই ছেড়ে দেব। গড প্রমিস। ওকে মাই ডিয়ার। এখন এখানে চুপচাপ বসে থাকো। আমি রান্না করে খাবার বানাতে যাচ্ছি। আর হ্যাঁ, আজ কিন্তু আমি তোমার জন্য তোমার পছন্দের চিকেন বিরিয়ানি বানাচ্ছি। দুজনে একসঙ্গে বসে গল্প করতে করতে খাবো। এই বলে নেহা সেখান থেকে চলে যায়। তাদের দুজনের প্রেমের বিয়ে, 4 মাস প্রেম করে তারপর বিয়ে করেছে তারা। চলুন একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি, আর তাতে প্রেমের গল্পটা আপনাদের শুনিয়ে দেই। এটা ভারতের কলকাতা শহর। এখানকার একটা ইউনিভার্সিটিতে নীল পড়াশোনা করে, আর আগামী সপ্তাহে তার পরীক্ষা। তাই সে তার এক বন্ধুর মেয়ে বন্ধু সঙ্গে গ্রুপ স্টাডি করতে তার বাসায় যায়। নীল ওই মেয়েটার বিছানার উপর বসে একটা বইয়ের পাতা নাড়াচাড়া করছে, আর মেয়েটা টেবিলে বসে বইয়ের পাতা নাড়াচাড়া করছে। দুজনের মধ্যে কেউই পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। তখনই হঠাৎই নীল মেয়েটাকে বলতে থাকে, এই রিয়া, কি হয়েছে তোমার? তুমি বারবার এইভাবে আমার দিকে কেন তাকাচ্ছ? পড়াশোনায় মনোযোগ দাও। আগামীকাল তোমার পরীক্ষা, আমারও পরীক্ষা। দুজনকেই পড়াশোনা করতে হবে। তোমার মতো এত কিউট একটা ছেলে আমার সঙ্গে বসে থাকলে আমি কিভাবে পড়াশোনা করব বলো নীল? প্লিজ, আমি একটু তোমার সঙ্গ পেতে চাই। আরে রিয়া, এসব তুমি কি বলছো? এটা ঠিক আছে যে আমি অনেক মেয়ের সঙ্গে ফ্লার্ট করি, কিন্তু তুমি আমার বন্ধু। আর আমি তোমার বাড়িতে এসেছি একটু গ্রুপ স্টাডি করার জন্য। আর এসব তুমি কি বলছো বলো? রিয়া তখন নীলের কথার কোনো উত্তর না দিয়ে টেবিল থেকে উঠে নীলের কাছে চলে আসে, আর নিজের কাপড় চোপড় ফেলতে থাকে। সেটা দেখে নীল রিয়াকে বলে, রিয়া প্লিজ, এসব বন্ধ করো। তুমি নিজের কাপড় চোপড় কেন খুলছো? আমি তোমার বন্ধু। প্লিজ নিজেকে কন্ট্রোল করো। সরি ডিয়ার, তোমার মতো হট কিউট একটা জিনিস সামনে থাকলে নিজেকে কন্ট্রোল করা কোনোভাবেই সম্ভব নয়। এই বলে রিয়া নিজেকে নীলের কাছে সমর্পণ করে। আর নীল, সে তো একটা ছেলে মানুষ। একটা মেয়ে যদি নিজে থেকে নিজেকে একটা ছেলের কাছে সমর্পণ করে দেয়, তাহলে একটা ছেলে কেন নিজেকে দূরে রাখবে? তারা দুজনে অন্তরঙ্গ হয়ে পড়ে। আর ঠিক এমন সময় রুমের দরজা খুলে প্রবেশ করে রিয়ার বড় বোন। রিয়ার বড় বোনকে রুমে প্রবেশ করতে দেখেই নীল আর রিয়া দুজনে নিজেদের ড্রেস ঠিক করে নেয়। আর তারপর নীল কোনো কথা না বলেই চুপচাপ সেখান থেকে চলে আসে। পরের দিন সকালে ভার্সিটিতে প্রবেশ করতেই নোটিশ বোর্ডে চোখ পড়ে তাকে ভার্সিটি থেকে বহিষ্কার করা হয়েছে। এটা দেখে তো নিজের চক্ষু চড়ক গাছ, কারণ তার বাবা মা অনেক স্বপ্ন নিয়ে তাকে এখানে পড়াশোনা করতে পাঠিয়েছে। আর এখন যদি তার বাবা মা এটা জানতে পারে, তাহলে তারা অনেক কষ্ট পাবেন। কিন্তু নীল এখন কি করবে? তখনই তার চোখ পড়ে ভার্সিটির ক্যাম্পাসের বাইরে অনেক স্টুডেন্টরা সেখানে রয়েছে। সবাই কিছু একটা নিয়ে আলোচনা করছে। নীল তখন সেখানে গেল, আর ওদের মধ্যে থেকে একজনকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার? কি হয়েছে? তোমরা সবাই এখানে দাঁড়িয়ে কি আলোচনা করছো? আর পরীক্ষার তো সময় হয়ে গেছে। তোমরা ভার্সিটির ভিতরে কেন যাচ্ছ না? আমরা তোমাকে ছাড়া পরীক্ষা দেব না। আমরা খুব ভালো করেই জানি তোমার সম্পর্কে। তুমি কখনোই এমন কাজ করতে পারো না, তাই আমরা কেউ পরীক্ষা দেব না। মানে কি হয়েছে আমি বুঝতে পারছি না। আমাকে ভার্সিটি থেকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। দেখো, এটা তো আমরা সবাই জানি যে তুমি গতকাল রিয়াদের বাসায় গিয়েছিলে, কিন্তু তারপর সেখানে কি হয়েছে সেটা আমরা জানি না, আর জানার কোনো ইচ্ছাও আমাদের নেই।
কিন্তু আজ সকালেই রিয়ার বড় বোন এসে প্রিন্সিপালের কাছে তোমার নামে বিচার দিয়েছে, আর তাই প্রিন্সিপাল তোমাকে ভার্সিটি থেকে বহিষ্কার করেছে। হ্যাঁ, সেটা না হয় বুঝলাম, কিন্তু তোমাদের এই আন্দোলনের কারণটা কি? তোমরা সবাই ভিতরে যাও আর পরীক্ষা দাও। আমার সঙ্গে যেটা হওয়ার সেটা হয়ে গেছে। না, আমরা সেটা মানি না আর মানবো না। তোমার সঙ্গে এই অন্যায়ের প্রতিবাদ আমাদের করতেই হবে, নয়তো তোমার সঙ্গে বিশাল বড় একটা অন্যায় হয়ে যাবে। আমরা খুব ভালো করে জানি তোমার বাবা মা তোমাকে কত স্বপ্ন নিয়ে এখানে পড়াশোনা করতে পাঠিয়েছে, আর এখন যদি তারা জানতে পারে তোমার নামে এমন অপবাদ দেওয়া হয়েছে, তাহলে তারা সেটা কোনোভাবে একসেপ্ট করতে পারবে না। এই বলে ওই ভার্সিটির ছাত্রছাত্রীরা আন্দোলন করতে থাকে। এদিকে সেই একই ভার্সিটিতে পড়াশোনা করতো নেহা, কিন্তু নীলের সঙ্গে তার সেরকম আলাপ পরিচয় কখনোই হয়ে ওঠেনি, কারণ সে সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো। নিজের পড়াশোনা ছাড়া বাইরের জগতে এসে 2 মিনিট সময়ও দিত না। আজ যখন সে ভার্সিটি ক্যাম্পাসে প্রবেশ করছিল, তখনই দেখতে পেল সেই আন্দোলন, আর তাই সে ওখানে গেল আর তার এক ফ্রেন্ডকে জিজ্ঞাসা করলো। কি ব্যাপার, কি হয়েছে? তোমরা সবাই এখানে কিসের জন্য আন্দোলন করছো? দেখো নীল, গতকাল রিয়ার বাসায় গিয়েছিলে গ্রুপ স্টাডি করতে, কিন্তু সেখানে কি হয়েছে আমরা জানি না। তবে আমরা বিশ্বাস করি সে এরকম উল্টাপাল্টা কাজ করতে পারে না। এদিকে রিয়ার বড় বোন প্রিন্সিপালের কাছে উল্টাপাল্টা বিচার দিয়েছে, তাই প্রিন্সিপাল নীলকে কলেজ থেকে বহিষ্কার করেছে, কিন্তু আমরা সেটা মানি না আর মানবো না। তাই আমাদের এই আন্দোলন। আমার মনে হয় তোমরা ভুল করছো, কারণ নীলের ক্যারেক্টার সম্পর্কে ভার্সিটির সবাই অবগত। সে আজ এই মেয়ে, তো কাল ওই মেয়ের সাথে ফ্লার্ট করতেই থাকে। হয়তো ওরকম কিছুই করতে চেয়েছিল। নীলকে তোমার ভালো নাই লাগতে পারে, কিন্তু তুমি তার সম্পর্কে এমন কথা বলবে না। নীল তোমার কাছে শুধুমাত্র একটা নাম হতে পারে, কিন্তু ভার্সিটির প্রত্যেকটা মেয়ের কাছে নীল একটা ইমোশন, যাকে দেখলে সবার হার্টবিট বেড়ে যায়। সবাই এক মুহূর্তের জন্য নীলকে কাছে পেতে চাই, আর তাকে তুমি এমন বলতে পারো না। হ্যাঁ, সেটা তো আমি নিজের চোখে দেখতে পাই, কিন্তু তোমরা সবাই আমাকে এই একটা কথা বলো যে এই ছেলেটার মধ্যে কি এমন আছে যার জন্য ভার্সিটির সব মেয়েরা ওর উপর আসক্ত? ওর মধ্যে সেরকম কি আছে সেটা বলতে পারবো না, তবে একটা নেশা আছে। ওর যে দুটো চোখ, ওই চোখে দেখালে যে কোনো মেয়ে নেশায় পড়ে যাবে। অনেক সুইট, অনেক কিউট আর হট। ভাই, সব মেয়েরাই ওর জন্য পাগল। তখন নেহা ওদের সঙ্গে আর কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। এদিকে স্টুডেন্টরা আন্দোলন করে প্রিন্সিপালের সঙ্গে কথা বলে নীলকে আবারও ওই ভার্সিটিতে পড়াশোনা করার ব্যবস্থা করে দিল। এরপর চলে গেল 2 মাস। একদিন সকালবেলা নেহা বসে টিভিতে একটা সিরিয়াল দেখছিল, তখনই তার বাড়ি থেকে ফোন আসে। কি ব্যাপার মামনি, কেমন আছো? কদিন ধরে ফোন করছো না, কোনো প্রবলেম হয়েছে নাকি? না বউ, সেরকম কোনো ব্যাপার নাই। আসলে কদিন ধরে পড়াশোনায় একটু প্রেসারে আছি, তাই ফোন করতে পারছি না। যাই হোক, তোমরা কেমন আছো? ভাইয়া কেমন আছে? আর শুনেছিলাম ভাইয়ার জন্য সম্বন্ধ করছে, ওটার কি খবর? আমরা সবাই ভালো আছি। আর তোমার ভাইয়ের ব্যাপারে কথা বলতেই তোমাকে ফোন করা। আসলে আমরা সবাই মিলে কথাবার্তা বলে তোমার ভাইয়ের বিয়ের ডেট ফাইনাল করেছি, তাই তোমাকে দেশে আসতে হবে। কিন্তু আব্বু, সামনে তো আমার ফাইনাল ইয়ারের এক্সাম আছে, এখন কিভাবে দেশে আসবো বলো? হ্যাঁ, সেটা আমি জানি, কিন্তু তোমার ফাইনালি এক্সামের আরও 3 মাস বাকি আছে, আর একটা বিয়ের কাজ শেষ করতে 3 মাস লাগবে না? তুমি চলে এসো। আচ্ছা আব্বু, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি সময় মতো চলে আসবো। এই বলে ফোনটা কেটে দেয়। অপরদিকে সেদিন নীলের বাড়ি থেকেও ফোন আসে, নীলের ছোট বোনের বিয়ের সম্বন্ধ ঠিক হয়েছে আর দিন তারিখও পাকা হয়ে গেছে, তাই নীলকেও দেশে যেতে হবে। আনফর্চুনেটলি নীল আর নেহা দুজন একই দিনে দেশে যাওয়ার জন্য ফ্লাইট বুকিং করে। ওরা দুজনে যখন এয়ারপোর্টে, তখনই ওদের দেখা হয়। নেহা তার বাবার সঙ্গে কথা বলতে বলতে এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করছিল, আর তখনই নীলের সঙ্গে নেহার ধাক্কা লেগে যায়। সরি ম্যাডাম, আমি আসলে আপনাকে দেখতে পাইনি, একটু তাড়াহুড়ায় আছি তো। আরে তুমি নীল না, ওই আমাদের ভার্সিটিতে যে ছেলেটা পড়াশোনা করে যার জন্য সব মেয়েদের রাতের ঘুম হারাম হয়? হ্যাঁ, একদম ঠিক ধরতে পেরেছো। তবে আমি তোমায় চিনতে পেরেছি। যাই হোক, কোথাও যাচ্ছ মনে হচ্ছে। হ্যাঁ, বাংলাদেশে যাচ্ছি, ওখানে আমার বড় ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, তাই আমাকে যেতে হবে। আমি না গেলে ভাইয়া বিয়ে করবে না। এখন তোমার ব্যাপারে বলো। আমারও সেম, আমারও ছোট বোনের বিয়ের তারিখ ফিক্সড হয়েছে, তাই আমাকেও যেতে হবে, তাই দেশে যাচ্ছি। যাই হোক, চলো যাওয়া যাক।
কথা বলতে বলতে দুজনে বিমানে উঠে আর নিজেদের সিটে বসে পড়ে। আর আশ্চর্যজনক একটা ঘটনা হলো, নীল আর নেহা দুজন পাশাপাশি সিট বুকিং করেছে, যেটা আগে তারা কেউ জানতো না। সিটে বসার পর হঠাৎই নেহা নীলকে প্রশ্ন করে। আচ্ছা, আমি কি তোমায় একটা প্রশ্ন করতে পারি অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে? হ্যাঁ অবশ্যই, কেন নয়। তুমি আমার ক্লাসমেট আর আমরা দুজনে একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, তাই যে কোনো প্রশ্ন করতেই পারো। বলো, তোমার আমার কাছ থেকে কি জানার আছে? আসলে আমার প্রশ্নটা খুবই সংক্ষিপ্ত, তবে এর উত্তর কি হবে আমি আন্দাজ করতে পারছি না। আসলে ভার্সিটির প্রত্যেকটা মেয়ে তোমার উপর কেন আসক্ত সেটা বলবে? ও, এই ব্যাপার। আসলে আমি নিজেও জানি না আমার মধ্যে কি এমন আছে যেটা দেখে প্রত্যেকটা মেয়ে আমার উপর আসক্ত হয়ে যেতে হবে। একটা কথা, আমিও মেয়েদের উপর অনেকটা আসক্ত হয়ে পড়ি। আমার লাইফে আমার কয়েকটা গার্লফ্রেন্ড এসেছে আর চলে গেছে, সেটা আমি সঠিক বলতে পারি না। তুমি এমন কেন করো বলো তো? ভালো তো জীবনে একজনকেই বাসা যায়, তাহলে নির্দিষ্ট একজনকে ভালোবেসে তার সঙ্গে বাকি জীবনটা কাটানোর চিন্তা ভাবনা করো না, তাহলেই তো ভালো হয়। আমার ওই রকম চিন্তা ভাবনা নেই। যতদিন আমি প্রেম চালিয়ে যেতে পারি যাব। তাছাড়া আমার টাকা পয়সার অভাব নেই। আমার বাবা আমার পিছনে অঢেল টাকা পয়সা খরচ করেছেন, আর যেটা দেখেই সম্ভবত মেয়েরা আমার প্রতি একটু বেশি আসক্ত হয়। এখন আমাকে এটা বলো যে তুমি আবার আমার উপর আসক্ত হয়ে পড়নি তো? আমার মনে হয় তোমার মাথা খারাপ হয়েছে। আমি সেরকম মেয়ে নই যে চাইলে কোনো ছেলের উপর আসক্ত হয়ে পড়ব। আমি আমার পরিবারের উপর ডিপেন্ডেন্ট। আমি আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে খুব ভালোবাসি। আমি চাই আমার বিয়েটা পরিবারের প্রত্যেকটা মানুষের পছন্দ করা মানুষটার সঙ্গেই হোক। তাছাড়া প্রেম ভালোবাসাতে আমি বিশ্বাসী নই, আর টাইম পাস তো একদমই নয়। আর যাই হোক, তুমি আমার অনেক বড় একটা উপকার করলে। তা না হলে হয়তো আমি বাংলাদেশে পৌঁছানো পর্যন্ত তোমার সঙ্গে কথা বলতাম আর তোমার পিছনে সময়টা নষ্ট করে ফেলতাম। তবে এখন তো তুমি বলে দিয়েছো, তাই আর কোনো সমস্যা নেই। আমি এই সময়টা অন্য একজনের পিছনেই ব্যয় করব। মানে তুমি কি বলছো? আমি তো তোমার কথার আগা গোড়া কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে তোমার? তেমন কিছুই না। আসলে তুমি যদি আমাকে এখন এইটা বলতে যে তুমি আমার উপর আসক্ত হয়ে গেছো, তাহলে ফ্লাইটের পুরোটা সময় আমি তোমার সঙ্গে কথা বলতাম আর তোমাকে পটানোর চেষ্টা করতাম। কিন্তু এখন তো তুমি বলেই দিয়েছো যে তুমি প্রেম ভালোবাসা বিশ্বাসী নয় আর টাইম পাসে একদমই নয়। তাহলে এই সময়টা তো আমার বেঁচে গেল। এখন আমি অন্য একটা মেয়ের সঙ্গে কথা বলে তাকে পটিয়ে নেব আর তার সঙ্গে এই ফ্লাইটের পুরোটা সময় কাটিয়ে নেব। নেহা তখন আর কোনো কথা না বলে চুপচাপ নিজের সিটে বসে রইল। আর বসে থাকতে থাকতে কখন যে সে ঘুমিয়ে গেল সেটা তার খেয়ালই নেই। যখন তার ঘুম ভাঙলো তখন দেখলো নীল তার সিটে নেই। নেহা তখন নীলকে খোঁজাখুঁজি না করে ওয়াশরুমের দিকে পা বাড়াচ্ছিল নিজের চোখ মুখে একটু পানি দেওয়ার জন্য। তখনই ওয়াশরুমের ভিতরে নীল আর তার সঙ্গে একটা মেয়েকে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলে। আরে, তুমি তো আচ্ছা মানুষ। মাত্র ঘন্টা খানেকের ফ্লাইটের মধ্যে তুমি একটা মেয়েকে পটিয়ে নিয়ে তার সঙ্গে একেবারে অন্তরঙ্গ হয়ে গেলে। তুমি একটা জিনিস বলতে হবে মাইরি। আরে বাবা, বললাম না, তুমি যদি আমার সঙ্গে 10 মিনিট কথা বলো তাহলে তুমিও পটে যেতে বাধ্য হবে। যাই হোক, বাদ দাও। ভালো লাগছিল তাই একটু চোখে নিলাম। নেহা তখন আর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে গেল। এদিকে তাদের ফ্লাইট ঢাকা এয়ারপোর্টে অবতরণ করে। সেখানে নিজের বাবা আর কাকা দুজনেই নীলের জন্য অপেক্ষা করছিল। হ্যালো বাবা, কাকা, কেমন আছো তোমরা? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালোই আছি। তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো? আরে না, একদমই নয়, আমি একদম ঠিক আছি। যাই হোক, সেগুলো বাড়ি যাওয়া যাক। তারপর বাড়ি গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলি। এই কথা বলে নীল তার বাবা আর কাকাকে নিয়ে সেখান থেকে চলে যেতে চাইছিল, কিন্তু ঠিক ওই মুহূর্তে ঘটলো একটা অঘটন। ফ্লাইটে যে মেয়েটার সঙ্গে নীল একটু ফাজলামো করতে গেছিল, ওই মেয়েটা ফ্লাইট থেকে নেমে নীলকে খোঁজাখুঁজি করতে শুরু করে, কিন্তু কোথাও পায় না। তাই সে এয়ারপোর্টের বাইরে আসতে চায়। তখনই নীলকে চোখে পড়ে আর সেখানে এসে দৌড়ে এসে নীলের বাবা কাকার সামনেই নীলকে জড়িয়ে ধরে আর তাকে একটা লিপ কিস করে বসে। আরে আরে, এই মেয়েকে তুমি তুমি আমার সঙ্গে এসব কি করলে? তোমার কি লাজ লজ্জা বলতে কিছু নেই নাকি? এয়ারপোর্টে এত মানুষ রয়েছে, তাদের সামনে তুমি আমায় লিপ কিস করলে? হ্যাঁ করেছি তো, কি হয়েছে? ফ্লাইটের ভেতর যখন তুমি আমার সঙ্গে অন্তরঙ্গ হয়েছিলে তখন এসব মনে ছিল না? আর এখন তো আমি শুধুমাত্র তোমাকে একটা লিপ কিস করেছি। আসলে যাওয়ার আগে একটু পাওয়ার নিয়ে যাচ্ছি। এই বলে মেয়েটা নীলকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে তার ব্রিফকেস নিয়ে দৌড়ে সেখান থেকে চলে যায়। সেটা দেখে নীলের বাবা নীলকে প্রশ্ন করে। কি ব্যাপার নীল, এসব তুমি কি শুরু করেছো? আমাদের বলবে?
একটা মেয়ে এয়ারপোর্টে হাজার হাজার মানুষের সামনে তোমাকে কিস করে চলে গেল, এই দিনটাও আমাদের দেখতে হচ্ছে। বাবা আসলে তোমরা যেরকম ভাবছো সেরকম কিছুই নয়। মেয়েটার হয়তো আমার মতো দেখতেই একটা ছেলের সঙ্গে দেখা হয়েছিল, আর তার সঙ্গে হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। মেয়েটা হয়তো আমাকে সেই মানুষটা ভেবেছে, তাই হয়তো এরকম কাণ্ড কারখানা করেছে। যাই হোক, এসব বাদ দাও, এখন চলো বাসায় যাওয়া যাক। তখনই আর কেউ এ ব্যাপারে কোনো কথা বাড়ালো না। তারা সবাই মিলে বাসায় চলে গেল। এদিকে পরের দিন নীলের ছোট বোনের এঙ্গেজমেন্ট। সকাল থেকেই বাড়িতে আয়োজন শুরু হয়ে গেছে। সবাই নিজেদের মতো করে সাজুগুজু করে রেডি হয়ে বসে আছে। ওদিকে নীল তার নিজের রুমে বসেছিল, এমন সময় তার ছোট বোন সেখানে আসে। কি ব্যাপার ভাইয়া, তুই এখনো এখানে বসে আছিস? এদিকে দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। আমার শ্বশুর বাড়ির লোকজনেরা তো চলে আসবে, তুই যাবি না ওদের সঙ্গে কথা বলতে? আরে কি বলিস তুই? আমার একমাত্র আদরের ছোট বোন, আর তোর শ্বশুর বাড়ি থেকে মানুষজন আসছে, তাদের সঙ্গে আমি কথা বলতে যাব না এমনটা হতে পারে নাকি? আসলে একটু টায়ার্ড ছিলাম, তাই বিশ্রাম নিচ্ছিলাম। তুই কোনো চিন্তা করিস না, আমি 10 মিনিটে রেডি হয়ে আসছি। এই বলে নীল বিছানা ছেড়ে ওয়াশরুমে চলে যায়, আর কিছুক্ষণের মধ্যেই ফ্রেশ হয়ে রেডি হয়। এদিকে দেখতে দেখতে ঋতুর শ্বশুরবাড়ির লোকজন চলে আসে। তখন বাড়ির সবাই সেখানে উপস্থিত হয়, আর নীলও সেখানে যায়। কিন্তু সেখানে গিয়ে নীলের চক্ষু চড়ক গাছ। ঋতুর বর মানে তার হবু বোন জামাইয়ের সঙ্গে বসে আছে তার পরিচিত একটা মেয়ে মানে নেহা। নীল এসব কি দেখছে বিশ্বাসই করতে পারছে না। এখন কি জানি কি হয় সেটা আল্লাহই ভালো জানে। না জানি নিজের কৃতকর্মের জন্য বোনের বিয়েটা ভেঙে যায়। নীল তৎক্ষণাৎ সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে নিজের রুমে চলে আসে, আর এই বিষয়টা নেহা লক্ষ্য করে। তাই নেহাও সেখান থেকে উঠে চুপি চুপি নীলের রুম পর্যন্ত চলে আসে। তা কি ব্যাপার মিস্টার নীল, কেমন আছেন? নে 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 নেহা, তো তুমি এখানে? কেন আসতে পারি না বুঝি? এটা তো আমারই ভাইয়ের বিয়ে, এখানে আসা তো আমার জন্য নিষিদ্ধ নয়। আর তুমি এইভাবে তোতলাচ্ছ কেন? কিছু হয়েছে নাকি? আরে নেহা, তো তুমি এখানে? আরে না, তেমন কিছু হয়নি। আসলে তোমাকে দেখে একটু অবাক হয়ে গেছি। আমাদের বাড়িতে তুমি আসলে কি করে সেটাই ভাবছিলাম। ও এই কথা। আসলে তোমার বোনের যে ছেলেটার সঙ্গে বিয়ে হতে চলেছে সে আমার একমাত্র বড় ভাই, আর তার বিয়ের জন্যই আমাকে দেশে আসতে হয়েছে। আরও একটা কথা তোমাকে বলি, আমার ভাইয়ের কলিজা সে আমাকে ছাড়া কখনোই বিয়েটা করতো না, তাই আমাকে বাধ্য হয়ে আসতে হয়েছে। নেহা প্লিজ, সেদিন যা হয়েছে আর তুমি আমার সম্পর্কে যা জানো, প্লিজ সব কিছু ভুলে যাও। আমার বোনের বিয়েটার সঙ্গে প্লিজ এইসব বিষয়গুলোকে জড়িও না। প্লিজ আমার বোনের বিয়েটা ভেঙে দিও না। আমার বোন অনেক কষ্ট পাবে, আর আমি আমার বোনকে অনেক ভালোবাসি। আমার জন্য আমার বোন কোনো কষ্ট পাক সেটা আমি কখনোই চাই না। প্লিজ নেহা। ওকে ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি এ ব্যাপারে কাউকে কিচ্ছু বলবো না, কোনো চিন্তা নেই তোমার। তবে একটা কথা আমাকে প্রমিস করতে হবে, আজকের পর থেকে তুমি এইসব কাজ ছেড়ে দেবে। আচ্ছা বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব, কিন্তু তুমি দয়া করে এসব বিষয় সবার সামনে প্রকাশ করো না, তাহলে আমার বোনের বিয়েটা ভেঙে যাবে। আর বোনের বিয়েটা ভেঙে গেলে পরিবারের সবাই আমাকে অনেক কথা শোনাবে। আমি সেসব কথা শুনতে চাই না। বললাম তো আমি কাউকে কিছু বলবো না, তোমার চিন্তার কোনো কারণ নেই। আর হ্যাঁ, আমি যেটা বলেছি সেটা মাথায় রেখো, আজকের পর থেকে কখনোই এইসব কাজ আর করবে না। এই বলে নেহা সেখান থেকে চলে যায়। আর একটু পরেই নীলের বোনের এঙ্গেজমেন্ট হয়ে যায়। সেদিন সবাই অনুষ্ঠান শেষ করে নিজেদের বাড়িতে চলে যায়। পরের দিন সকালবেলা নীলের বাবা নীলকে ডেকে বলে, নীল দেখো, বিয়ের সমস্ত কেনাকাটা তো হয়েই আছে তোমাদের আসার জন্য। মানে তোমার বোন জামাইয়ের বোন দেশের বাইরে থাকতো, আর তুমি দেশের বাইরে থাকতে, তোমাদের দুজনের জন্য এঙ্গেজমেন্ট আটকে ছিল। আজ তার সেটাও হয়ে গেল। তবে একটা কাজ বাকি রয়ে গিয়েছিল, সেটা হলো নেহা মানে তোমার বোনের ননদের জন্য কেনাকাটা করা হয়নি। তাই আমি চাইছি, মানে আমি তোমাকে বলছি, তুমি আজ নেহাকে নিয়ে একটু মার্কেটে যাবে। ওর যা যা পছন্দ হয় তা তুমি কিনে দেবে, আর টাকা পয়সা সব আমি তোমাকে দিয়ে দেব। বাবা, আমি পারবো না ওই মেয়েটাকে নিয়ে মার্কেটে যেতে। ওই মেয়েটার সঙ্গে আমার একটু যায় না। ওই মেয়েটা শুধু শুধু আমার সঙ্গে ঝগড়া করে। আমি যাব না ওই মেয়ের সঙ্গে, আমি যাব না। তোকে আমি যেতে বলেছি, তোর কাছ থেকে আমি কোনো কথা শুনতে চাইনি। আশা করি বুঝতে পেরেছিস।
তখন নীলার কোনো উপায় না পেয়ে অগত্যা যেতেই হলো। অপরদিকে নেহাদের বাড়িতেও সেম কাহিনী চলছিল। নেহার বাবা তাকে বলছিল নীলের সাথে শপিংয়ে যাওয়ার জন্য, কিন্তু নেহা কিছুতেই রাজি হচ্ছিল না। বাবা আমি যাব না এই ছেলেটার সঙ্গে, তোমরা আমাকে জোর কেন করছো? আমি বুঝতে পারছি না কি হয়েছে তোমার। তুমি কেন নীলের সাথে যেতে চাচ্ছ না? কি সমস্যা সেটা তো আমাদের খুলে বলো। আমিও তো সেটাই বলছি, তোমার ওর সাথে যেতে কি সমস্যা সেটা তো বলবি। দেখো, আমরা একটা সম্পর্কে আবদ্ধ হতে চলেছি, আমাদের মধ্যে এখন ভালো একটা বন্ডিং তৈরি করা উচিত, কিন্তু তুমি তা না করে উল্টো কাজ করছো। নেহা, আমি তোমাকে শেষবারের মতো বলছি, নীল আসলে তুমি সোজা ওর সাথে চলে যাবে। আমি আর দ্বিতীয় কোনো কথা শুনতে চাই না। এই কথা বলতে বলতে নীল সেখানে এসে উপস্থিত হয়েছে। এটা তাদের পরিবারের লোকজন খেয়াল করেনি। নীল তখন দরজার বাইরে দাঁড়িয়ে ছিল, আর তখনই নেহা তার আম্মুকে বলতে থাকে, আম্মু, আমি তোমাদের আর কতবার বলবো আমি ওই উগান্ডারের বংশধরের সঙ্গে শপিং করতে যাব না? তোমরা কেন সেটা শুনতে চাইছো না? কিন্তু ম্যাডাম, সেই উগান্ডারের বংশধর যে আপনাকে নিতে চলে এসেছে বাড়ি থেকে, আমাকে পাঠানো হয়েছে আপনাকে নিয়ে শপিংয়ে যেতে। এখন কি করব বলেন আপনি? চলে এসেছেন তো আমাকে একদম উদ্ধার করে ফেলেছেন। আপনাকে কে বলেছে আমি আপনার সঙ্গে শপিং করতে যাব? আর আপনি কোন সাহসে আমার বাড়িতে চলে আসবেন? আপনি ভাবলেন কি করে যে আমি আপনার সঙ্গে শপিং করতে যাব? নেহা, তুমি এখনো এসব কথা বলেছো? তোমার কি একবারও মনে হচ্ছে না তুমি যেটা করছো সেটা কিন্তু এখন একটু বেশি করে ফেলছো? কারণ ছেলেটা তোমাকে এত দূর থেকে নিতে এসেছে শপিং করতে যাওয়ার জন্য, আর সেখানে তুমি উল্টাপাল্টা কথা বলেই চলেছো। কি সমস্যা তোমার? তুমি কেন যাবে না সেটা আগে আমাকে বলো, তারপর আমি চিন্তা করে দেখি তোমার কথা মেনে নেওয়া যায় কি না। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তবে আমার একটা শর্ত আছে। আমাকে কিন্তু বিকেল 5টার মধ্যে আমার বাসায় পৌঁছে দিতে হবে। তা না হলে কিন্তু আমি এই উগান্ডারের বংশধরের সঙ্গে কোনোভাবেই শপিং করতে যাব না। ঠিক আছে ম্যাডাম, কোনো সমস্যা নেই, আপনি যা বলবেন তাই হবে। এখন চলেন আমার সঙ্গে। আচ্ছা ঠিক আছে, আমি রেডি হয়ে আসছি। এই কথা বলে নেহা তার নিজের রুমে চলে যায়। রেডি হতে প্রায় আধা ঘন্টা পর সে রেডি হয়ে আসে। অতঃপর নীল আর নেহা বাড়ির বাইরে বের হয়। তখন নেহা দেখতে পায় নীল একটা বাইক নিয়ে এসেছে। সেটা দেখে নেহা বলে, এই তোমাকে আমি কি বলেছিলাম বাইক নিয়ে আসতে? আমি তোমার সঙ্গে বাইকে করে যাব না। তুমি গাড়ি ড্রাইভ করতে পারো না? তোমাদের কোনো একটা গাড়িও নাই। আরে বিয়ান সাহেবা, আমি প্রথমবার আপনাকে নিয়ে শপিং করতে যাচ্ছি। আমার বাইক থাকতে আমরা গাড়িতে কেন যাব আপনার সঙ্গে? সম্পর্কটা তো আমার রসের আর রঙিন, তাই আমার মনে হয় আমাদের বাইকে যাওয়া উচিত, যাতে আমরা তো জানি একটু পাশাপাশি থাকতে পারি। তোমার সঙ্গে কথা বলে এই পৃথিবীর কেউ পেজে উঠবে না। যাই হোক, ঠিক আছে, আমি বাইকে উঠছি। তবে বাইক কিন্তু আস্তে আস্তে চালাতে হবে, কারণ আমি অপরিচিত কারোর সঙ্গে কখনোই বাইকে উঠি না। আর তোমার যা লুচ্চামো স্বভাব, যেখানে সেখানে ব্রেক করবে কিন্তু। বিয়ান সাহেবের সঙ্গে যদি একটু রঙিন রসের গল্প স্বল্প না করতে পারি তাহলে আবার সেটা হয় নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। এখন বাইকে ওঠো, তা না হলে কিন্তু আবার লেট হয়ে যাবে। তখন কিন্তু বাসায় ফিরতে দেরি হলে তুমি আমাকে দোষারোপ করতে পারবে না। এই কথা বলতে বলতে নীল আর নেহা দুজনেই রওনা দেয়। প্রায় 20 মিনিটের মতো সময় লাগে। শপিং মলে এসে পৌঁছাতেই নীল তখন নেহাকে বলে, তুমি ভিতরে যাও, আর কি কি লাগবে কিনে নাও, আমি আধা ঘন্টা পর আসছি। আশা করি এর মধ্যে তোমার কেনাকাটা হয়ে যাবে। আমার একটু বাইরে কাজ আছে। হ্যাঁ ঠিক আছে, তুমি বাইরে যাও। তাছাড়া আমি নিজেও চাই না তোমাকে নিয়ে শপিং করতে যেতে, কারণ তোমার যা লুচ্চামো চরিত্র, তোমাকে নিয়ে গেলে আমার মান ইজ্জত সব পাংচার হয়ে যাবে। তখন নীল আর কোনো কথা না বলে বাইরে তার কাজ করতে চলে গেল। এদিকে নেহা প্রায় আধা ঘন্টা ধরে শপিং মলে একটা শাড়ির দোকানে বসে আছে, কিন্তু কেউ তাকে কোনো পাত্তাই দিচ্ছে না। প্রায় আধা ঘন্টা পর নীল সেখানে আসে আর নেহার কাছে এসে বলে, চলো বাসায় যাওয়া যাক। বাসায় যাব মানে? এখনো তো আমার কোনো কেনাকাটাই হয়নি। আমি এখানে একটা শাড়ি দেখতে চাইছিলাম, কিন্তু দোকানদার লোকগুলোর জন্য এতই বিজি রয়েছে যে আমাকে শাড়ি দেখানোর সময় তারা পাচ্ছে না। তাহলে অন্য দোকানে চলো,
আমরা অন্য কোনো দোকান থেকে তোমার জন্য শাড়ি আর অন্য জিনিসপত্র সব নিয়ে নেই। এখান থেকে নিতে হবে এমন কোনো কথা আছে নাকি? চলো আমার সাথে। না, আমি অন্য দোকান থেকে নেব না। আমার এই দোকানের একটা শাড়ি পছন্দ হয়েছে, আমি এই দোকান থেকে নেব। তুমি প্লিজ একটু ট্রাই করো না, কারণ তুমি তো যে কোনো মেয়েকে সহজেই পটিয়ে ফেলতে পারো। তাছাড়া এই দোকানের সব স্টাফই কিন্তু মেয়ে, তুমি একটু ট্রাই করলেই হয়ে যাবে। ওকে ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি যখন আমাকে বলছো তাহলে আমি একবার ট্রাই করে দেখছি। কিন্তু একটা কথা, তুমি কিন্তু এর জন্য কখনোই আমাকে কোনো কথা শোনাতে পারবে না, আর কখনো এটা বলতে পারবে না যে আমার চরিত্রের দোষ আছে। ঠিক আছে বাবা, কোনো সমস্যা নেই, আমি বলবো না। তবে এটাই কিন্তু লাস্ট, আমার সামনে কিন্তু দ্বিতীয়বার মেয়েদের সঙ্গে এরকম করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি একটু ওয়েট করো, আমি দেখছি মেয়েটাকে কিভাবে পটানো যায়। এই যে হ্যালো, এক্সকিউজ মি, শুনছেন? কথাটা মুখ থেকে বের করতে দেরি হলো, কিন্তু 2-3টা মেয়ে নীলের কাছে চলে আসতে সময় লাগলো না। অন্য কাস্টমার ফেলে তারা নীলের কাছে চলে আসার নীলকে বলতে থাকে। স্যার বলুন, আপনার কি চাই? আমরা আপনাকে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত। বলুন, আমরা আপনাকে কি সেবা দিতে পারি? আমার আপনাদের দোকানে একটা শাড়ি পছন্দ হয়েছে, আর শাড়িটা নিতে হবে। নেহা, তুমি তোমার কোন শাড়িটা পছন্দ হয়েছে সেটা দেখাও, আর আপনারা এক্ষুনি ওই শাড়িটা প্যাক করে দিন। আর ম্যাডামের অন্য কিছু লাগলে সেগুলো দিয়ে দিন। ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই, আমরা এখনই করে দিচ্ছি। একটা কথা বলি ম্যাডাম, আপনার কি হয়? এক দূর সম্পর্কের আত্মীয় কেন, তাতে আপনাদের কোনো সমস্যা আছে নাকি? আপনাদেরকে যেটা বলা হয়েছে সেটাই করুন, তাড়াতাড়ি করুন, আমার হাতে সময় কম। ম্যাডামের যা যা পছন্দ হয় সব দিয়ে দিন, আর এটিএম কার্ড এখান থেকে পেমেন্ট যা আসে নিয়ে রাখবেন। অতঃপর নীল সেখান থেকে চলে যায়। ওদিকে নেহা তার পছন্দ মতো আরও কয়েকটা ড্রেস কিনে নেয়। তার ড্রেস কেনাকাটা শেষ হলে তারা চলে যায় জুয়েলারির একটা দোকানে। সেখানে সেম কাহিনী ঘটে, কিন্তু অবশেষে তাদের কেনাকাটা শেষ হয় আর দুজনে নিজেদের বাড়িতে চলে যায়। এরপর কয়েকদিন পর বিয়ের আয়োজন শুরু হয়। আজ ছিল গায়ে হলুদ, তাই নেহা তার বান্ধবী আর বোনদের নিয়ে তার হবু ভাবির জন্য গায়ে হলুদের তত্ত্ব নিয়ে আসে। এদিকে নীলদের বাড়িতেও চলছিল বিশাল আয়োজন। একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, আয়োজন তো হতেই হবে। সারা বাড়ি জুড়ে একটা উৎসবের আমেজ চলছিল। নেহা তখন তার হবু ভাবির সঙ্গে বসে গল্প করছিল। তখনই নীল সেখানে উপস্থিত হয় আর নেহাকে দেখে বলে, নেহা, ইউ আর লুকিং সো গর্জিয়াস। তোমাকে যা সুন্দর লাগছে তা বলার বাইরে। আমি কিন্তু তোমাকে দেখে একদম প্রেমে পড়ে গেছি। ভাইয়া দেখো, ও কিন্তু আমার হবু ননদ। এখনই ওর পিছনে টাইম ওয়েস্ট করো না। আগে আমাদের বিয়েটা হতে দাও, আগে আমাদের সমস্যাটার সমাধান করো, তারপর তুমি তোমার বিষয় নিয়ে চিন্তা করো। হ্যাঁ সেটাই, একদম তুই ঠিক বলেছিস। আগে তোর বিয়েটা হয়ে যাক, তারপর তো তোমাদের সঙ্গে আমি আমার লাইনটা ফিটনেস করে নেব। আমার পেছনে টাইম ওয়েস্ট করে সেরকম কোনো লাভ হবে না, সেটা নিয়ে তুমি খুব ভালো করেই জানো। কারণ তুমি যেসব মেয়েদের সঙ্গে টাইম পাস করো, আমি সেই লেভেলের মেয়ে নই। আমি একটু অন্যরকম, আমি যাকে ভালোবাসবো তাকে লয়াল হতে হবে, একদম লয়াল। আমি ছাড়া তার চোখ দুটো অন্য কোনো মেয়ের উপর পড়বেই না কখনো। সে শুধু আমাকেই ভালোবাসবে আর আমার মতো করেই চলার চেষ্টা করবে। নেহা, আমি জানি না তুমি সেরকম পুরুষ কখনো পাবে কিনা, তবে আমার মনে হয় এ থেকে তুমি লয়াল কোনো ছেলেকে নিজের লাইফ পার্টনার হিসেবে পাবে না। কারণ এ যুগে সেরকম কোনো ছেলে নেই বলতে গেলে। এখনকার চোখে সবাই আল্ট্রা মডার্ন, সবাই নিজেদের মতো চলতে পছন্দ করে। আর প্রেম তো এখনকার যুগে পান্তা ভাতের মতো। ওকে, দেখা যাক কার সঙ্গে কি হয়। তবে আমি তোমার মতো কোনো ছেলের প্রেমে নিশ্চয়ই কখনো পড়বো না। যাই হোক, আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেছে, আমরা আসছি। এই বলে নেহা নীলদের বাড়ি থেকে চলে যায়। এর পরের দিন বিয়ের কাজটা খুব ভালোভাবে সম্পন্ন হয়। সেদিন সন্ধ্যাবেলাও রিমিকে নিয়ে নেহাদের বাড়িতে চলে যাওয়া হয়। নীলও গিয়েছিল নেহাদের বাড়িতে রিমির সঙ্গে। রাত প্রায় 10টার মতো হবে বাজে। তখন রিমির সঙ্গে যাবার সবাইকে নেহাদের বাড়িতে খেতে দেওয়া হয়নি। নীলও ছিল সেই টেবিলে। তখনই হঠাৎ নেহা সেখানে আসে। কি ব্যাপার বিআই মশাই, আপনি তো দেখছি আমাকে রেখেই খাওয়া শুরু করে দিয়েছেন। আপনার পেটে বুঝি খুব ক্ষুধা পেয়েছে? ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি খেয়ে নিন, আমি পরে খেয়ে নেব। আপনার কিছু লাগলে আমাকে জানাবেন। আই এম সো সরি ম্যাডাম, আসলে আমার আপনাদের কথা একদমই মনে ছিল না। তাছাড়া আমাদেরকে এখনই বাড়িতে ফিরে যেতে হবে, কারণ জানেনই তো
বাড়িতে একটা বিয়ের কাজ শেষ হয়েছে, আর অনেক কাজ পড়ে আছে, ডেকোরেশন থেকে শুরু করে সব কিছু। আর তার উপর কাল সকালে আবার আপনাদের বাড়িতে আসতে হবে, তাই খুব প্যারায় আছি। আচ্ছা ঠিক আছে, আপনারা খাওয়া দাওয়া করুন, আমি বাইরে আছি। কোনো প্রয়োজন হলে আমাকে ডাকবেন, আমি চলে আসবো, কোনো সমস্যা নেই। এই বলে নেহা সেখানে আর এক মুহূর্তও দেরি না করে সেটা নিজের রুমে চলে গেল। এদিকে নীল খাওয়া দাওয়া শেষ করে সবার সঙ্গে কথা বলে এবং বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। তখন হঠাৎ মনে পড়ে নেহার কথা, তাই সে নেহাকে খুঁজতে থাকে, কিন্তু সারা বাড়ি খুঁজেও নেহাকে কোথাও পায় না। তাই সে তার বোনের কাছে জিজ্ঞাসা করে, কিরে রিমি, তোর ননদ কোথায় গেল? তোর ননদকে সেই কখন থেকে খুঁজতেছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। এখন তো আমাদের বাড়ি চলে যেতে হবে, এখন যদি বাড়িতে না যাই তাহলে কাজগুলো কে করবে? আর তোর ননদের সঙ্গে যদি কথা না বলে চলে যাই তাহলেও আবার তোর ননদ কথা শোনাবে। কি জানি ভাইয়া, আমি তো বলতে পারছি না নেহা কোথায় গিয়েছে। তুমি একটু খুঁজে দেখো, তাহলেই হয়তো পেয়ে যাবে। তখনই নীল সেখান থেকে চলে যায় আর সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না নেহাকে। তখন তার হঠাৎ বাড়ির ছাদের কথা মনে পড়ে। তখনই সে ছাদে চলে যায়, আর ছাদে গিয়ে দেখতে পায় নেহা ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে। আর নীল আস্তে আস্তে ছাদে নেহার পাশে গিয়ে দাঁড়ায় আর নেহাকে বলে, কি ব্যাপার নেহা, কি হয়েছে? তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি সারা বাড়ি তন্ন তন্ন করে তোমায় খুঁজেছি, কিন্তু কোথাও তোমাকে খুঁজে পাইনি। তোমার কি মন খারাপ কিছু হয়েছে কি? আরে না, সেরকম কোনো ব্যাপার না, আমার কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি। আসলে ভালো লাগছিল না এসব গান বাজনা আওয়াজ, আমার ভালো লাগে না। আমি নিরিবিলি থাকতে পছন্দ করি, তাই একটু এখানে এসে নিজেকে সময় দিয়েছিলাম আর একা একা রাতের আকাশ দেখছিলাম। তোমাদের খাওয়া দাওয়া কেমন হয়েছে? আপ্যায়নে কোনো ত্রুটি হয়নি তো? কি যে বলো, তোমাদের বাড়িতে আবার আমাদের আপ্যায়নের ত্রুটি হবে? সেটা তো কখনোই হওয়ার নয়, সব কিছুই একদম ঠিক আছে। আমরা তো বাড়িতে চলে যাচ্ছি, তাই তোমাকে বলে যাওয়ার জন্য খুঁজতেছিলাম, কিন্তু সারা বাড়িতে কোথাও তোমাকে খুঁজে পেলাম না, তাই অবশেষে তোমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে চলে যাও। আগামীকাল কিন্তু সময় মতো চলে এসো, আমি কিন্তু তোমার অপেক্ষা করব। ঠিক আছে, আসছি তাহলে। আল্লাহ হাফেজ অ্যান্ড গুড নাইট। অতঃপর নীল সেখান থেকে চলে যায়। আর এদিকে নেহার দায়িত্ব পড়ে তার ভাইয়ের বাসর ঘর সাজিয়ে দেওয়ার। সে তো নিজের বাসর ঘর সাজাতে পারে না, তাই তার বন্ধু আর কিছু কাজিনদের নিয়ে এসে বাসর ঘরটা সাজিয়ে দেয়। যখন তার ভাইয়া আর ভাবি বাসর ঘরে প্রবেশ করবে তখন সে দরজা আটকে দাঁড়ায় আর তার ভাইয়াকে বলে, ভাইয়া, আজ তোমাদের জীবনের নতুন একটা অধ্যায় সূচনা হতে যাচ্ছে, আর আমি তোমাদের জন্য এত কষ্ট করে তোমাদের রুমটা সাজিয়ে দিয়েছি। শুধু আমি নই, এখানে আমার সঙ্গে আরো অনেকেই ছিল যারা এই বিষয়ে আমাকে হেল্প করেছে। তাই আমাদের নাস্তা পানির জন্য দাও, যাতে আমরা নিজেদের কষ্টটা সার্থক বলে মনে করতে পারি। আরে নেহা, এটা তুমি কি বলছো? তোমাকে কিছু কেন দিতে যাব? তোমাকে নিশ্চয়ই স্পেশাল কিছু দেব। তুমি আমার সঙ্গে রুমে আসো, তোমার জন্য একটা স্পেশাল গিফট রেখেছি এবং বাকি সবার জন্য একটা স্পেশাল ট্রিটের অ্যারেঞ্জ করেছি। এই নাও তোমার গিফট, আমার পক্ষ থেকে স্পেশালি তোমার জন্য। এটা আমি আমার ভাইকে দিয়ে আনিয়েছি। ও মাই গড, ডায়মন্ডের নেকলেস! এটা আমার খুবই পছন্দের। থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ সো মাচ। এখন এক কাজ করো, আমার সঙ্গে বাকি যারা কাজ করেছে তাদেরকে যদি দিয়ে দাও তাহলে আমরা চলে যাব। তোমাদের এই সুখময় রাত আমরা বেশি সময় নষ্ট করব না। অতঃপর নেহার ভাইয়া নেহার হাতে 1,00,000 টাকার একটা বান্ডিল গুজে দেয় আর নেহাকে বলে, এখান থেকে 50,000 তোমার আর বাকি 50,000 ওদের সবাইকে দিয়ে দিও। নেহা আর তার সাথে লোকজন সবাই অনেক খুশি হয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে নেহার ভাইয়া আর ভাবি তাদের সুখময় রাতটাকে আরও সুখময় করে তোলে। যাই হোক ভিউয়ার্স, চলুন আমরা আমাদের গল্পের নায়ক নায়িকার লাইফে কি হতে চলেছে সেটা দেখে নিই। পরের দিন দুপুরবেলা নীলদের বাড়ি থেকে সবাই নেহাদের বাড়িতে বৌভাতের অনুষ্ঠানে আসে। সেখানে আবারও নীলের দেখা হয় নেহার সঙ্গে। এই যে, হ্যালো নেহা, কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে ভালোই আছি। তোমার কি খবর? তুমি কেমন আছো? আর তোমাকে তো বলেছিলাম সকাল সকাল আসতে, এখন তো দুপুর হয়ে গেছে, এতক্ষণে কেন আসলে? আসলে তোমাকে তো বললামই আমি বাড়ির বড় ছেলে, আমার তো অনেক দায়িত্ব, তাই বাড়ির কাজ করতে করতে কখন যে সময়টা বেরিয়ে গেছে সেটা আমি খেয়ালই করিনি। তার জন্য আমি খুবই দুঃখিত। আই এম সো সরি, আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, তবে তোমায় ক্ষমা করতে পারি একটা শর্তে।
আগামীকাল আমাকে নিয়ে একটু ঘুরতে বের হতে হবে, কারণ বাংলাদেশে তো অনেক দিন পর এসেছি। তাছাড়া ভাইয়া এখন ব্যস্ত আছে, তার সময় হবে না আমাকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য, তাই তোমাকে বলা। এটা আবার এভাবে বলতে হয় নাকি? আমি তোমাকে ঘুরতে নিয়ে যাবার জন্য অলওয়েজ প্রস্তুত। তুমি শুধু কখন ঘুরতে যাবে সেই সময়টা আমাকে বলে দিও। আমি আজ থেকে একদম ফ্রি আছি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি কাল সকালে তোমাকে সময় মতো ফোন করে নেব। এভাবে কথা বলতে বলতে আর গল্প গুজব করতে করতেই সেদিনের সময়টা কেটে গেল। পরের দিন সকালবেলা নেহা যখন ঘুম থেকে উঠল তখন দুপুর প্রায় 2টোর মতো বাজে। ফোনটা হাতে নিয়ে দেখে নীল তাকে অজস্রবার কল করেছে আর অনেকগুলো মেসেজও করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত নেহা তার ফোনটা সাইলেন্ট করেই ঘুমিয়েছিল, যার কারণে সে এসব কিছুই শুনতে পায়নি আর জানতও না। তাছাড়া সে যেহেতু এখন ছুটিতে এসেছে আর তার কোনো কাজ ছিল না, তাই তার বাড়ির লোকেরাও তাকে ঘুম থেকে ওঠানোর কোনো চেষ্টাই করেনি। কেউ তাকে একবারের জন্য ডাকতেও আসেনি, তাই সেভাবে ঘুমিয়েছিল। যাই হোক, সে ফোনটা হাতে নিয়ে সঙ্গে সঙ্গেই নীলকে ফোন দেয়। কি ব্যাপার, কি হয়েছে? তুমি আমাকে ফোন দিয়েছো কেন? সকাল থেকে আমি তোমাকে কতগুলো ফোন দিয়েছি, তুমি তো আমার একটা ফোন রিসিভ করার প্রয়োজনও মনে করনি। তাহলে এখন আমাকে ফোন দিয়ে বিরক্ত করছো কেন? আমি সরি নীল, আই এম সো সরি। আসলে আমি ঘুমিয়েছিলাম আর তারপর কখন যে সময়টা কেটে গেছে সেটা আমার খেয়ালই ছিল না। তাছাড়া আমি তো ছুটিতে এসেছি, তাই বাড়ির লোকেরা আমাকে ঘুম থেকে জাগানোর প্রয়োজন মনে করেনি। এখন তুমি কোথায় আছো সেটা আমাকে বলো। আমি আবার কোথায় থাকবো? আমি তো আমাদের বাড়িতেই আছি। কেন, আমাকে অন্য কোথাও যাওয়ার কোনো কথা ছিল নাকি? প্লিজ তুমি এইভাবে কথা বলো না। আমি তো তোমাকে গতকাল বলেছিলাম আজ আমি তোমার সঙ্গে ঘুরতে যাব, কিন্তু এইভাবে সময়টা কেটে যাবে সেটা আমি বুঝতে পারিনি। যাই হোক, তুমি রেডি হয়ে বাসা থেকে বের হও, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচ্ছি। আমি আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে তোমার জন্য অপেক্ষা করব, তুমি চলে এসো। আমি আজ তোমাদের বাড়িতে যেতে পারবো না, কারণ আমি যদি প্রতিদিন এভাবে তোমাদের বাড়িতে যেতেই থাকি তাহলে সবাই আমাকে সন্দেহ করবে। সবাই মনে করবে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে বা কোনো চক্কর চলছে। তোমাদের বাড়িতে আমার বোনের বিয়ে হয়েছে, আমি চাই না আমার কারণে আমার বোনের সংসারে কোনো অশান্তি হোক। দ্যাটস ইট। আরে নীল, এত চিন্তা করার কিছুই নেই। আমার বাড়ির লোকেরা এইসব লো মাইন্ডেড নয়। আমার বাড়ির লোকেরা আমার সম্পর্কে খুব ভালোই ধারণা রাখেন, আর আমার বাড়িতে সেরকম কোনো প্রবলেম হবে না, কোনো চিন্তা নেই। তুমি চলে এসো, আমি রেডি হয়ে নিচে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, তুমি রেডি হয়ে নাও। এই বলে নীল ফোনটা কেটে দেয়। আর এদিকে নেহা বিছানা থেকে নেমে তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে এসে সে তাড়াতাড়ি করে রেডি হয়ে নেয়, তারপর বাসার নিচে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে নীলের জন্য। তখনই তার ভাবি সেখানে আসে। কি ব্যাপার নেহা, এত সাজুগুজু করে কোথায় যাওয়া হচ্ছে? কোনো বন্ধুর সঙ্গে ঘুরতে যাওয়া হচ্ছে নাকি? ভাবি, আসলে বিষয়টা সেরকম নয়। আমি আসলে এক জায়গায় যাচ্ছি, বাড়িতে কাউকে বলা হয়নি। কেউ জিজ্ঞেস করলে বলে দিও। আমি তো আমার তো ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, তাই কাউকে না বলেই বের হয়ে এসেছি। যাই হোক, তুমি কোথাও যাচ্ছ নাকি? আরে না, আমি আবার কোথায় যাব? আমি তো বাড়ির নতুন বউ। তোমার ভাইয়া একটু বাহিরে গেছে, তোমার ভাইয়ার জন্যই অপেক্ষা করছিলাম আর এদিকে হাঁটাহাঁটি করছিলাম। এইভাবেই রিমি আর নেহা দুজনে কথা বলছিল। ঠিক তখনই নীল সেখানে এসে উপস্থিত হয় বাইক নিয়ে। আর নীলকে দেখে রিমির রিয়াকশনটা জাস্ট দেখার মতো ছিল। সে বলতে থাকে, কি ব্যাপার ভাইয়া, তুমি এখানে কেন? আর কাল বিকেলে তো এখান থেকে গেলে, আর আজ সকালেই এখানে চলে এসেছো ভাইয়া? এটা আমার শ্বশুর বাড়ি। এখানে তোমরা যদি ঘন ঘন আসো তাহলে সবাই আমাকে কথা শোনাবে। ভাবি, বিষয়টা তুমি যেরকম ভাবছো আসলে সেরকম নয়। আমি তোমার ভাইকে ফোন করেছিলাম, আমি তোমার ভাইকে নিয়ে একটু বের হব। আসলে তো বাংলাদেশে এসেছি অনেক বছর পর, তাই একটু ঘুরতে মন চাইলো। আর ঘুরতে যাওয়ার জন্য তো বিশ্বস্ত একটা মানুষ প্রয়োজন। তুমি তো আমাদের বাড়ির বউ, তাই আমার মনে হয় তোমার ভাই এটার জন্য পারফেক্ট। কারণ তোমার ভাই যদি আমার সঙ্গে কোনো একটা কাজ করতে চায় তাহলে তাকে অন্তত 10 বার চিন্তা করে তারপর কাজটা করতে হবে। ও তাই বুঝি? তাহলে এই বিষয়টা এতক্ষণ ধরে আমার কাছে লুকিয়ে রাখা হয়েছিল কেন? কেন এই বিষয়টা আমার কাছে প্রকাশ করা হয়নি? আমি কি বাঘ নাকি ভাল্লুক
যে তোমাদের কিছু করে ফেলতাম? আরে ভাবি, তুমি ভুল ভাবছো, সেরকম কিছু নয়। আমি তোমাকে বলতে চাইছিলাম, কিন্তু মুখ দিয়ে বের হওয়ার আগেই অন্য একটা কথা বের হয়ে গেছিল। যাই হোক, এখন আমি আসছি। তোমাকে যেটা বলেছি তুমি কিন্তু সেটাই করবে, তা না হলে কিন্তু ভালো হবে না, বলে দিলাম। আচ্ছা বাবা, ঠিক আছে, তোমরা ঘুরতে যাও, তবে সন্ধ্যার আগে কিন্তু বাড়িতে চলে আসবে। তা না হলে কিন্তু বাড়ির সবাই অনেক টেনশন করবে। তখন কিন্তু বাধ্য হয়ে আমাকে সবার সামনে সব সত্য কথা বলে দিতে হবে। তুমি চাইলে এখনই গিয়ে সবার সঙ্গে সব কিছু বলে দিতে পারো, কারণ আমি আমার ফ্যামিলির লোকদের চিনি। তারা আমায় অনেক বেশি বিশ্বাস করে আর ভরসা করেন। তুমি যাই কিছু করো না কেন, তারা কিন্তু কখনোই আমার কাছে কোনো কিছু জিজ্ঞেস করে না। তোমার কথা বিশ্বাস করবে না, কারণ এই মানুষগুলোর সঙ্গে আমি ছোট থেকে বড় হয়েছি। প্রত্যেকটা মানুষের চলাফেরা, আচার আচরণ, ভাব ভঙ্গি সব কিছুই আমি খুব ভালো করেই চিনি। অতঃপর আর কোনো কথা না বলে তারা দুজনেই সেখান থেকে চলে গেল। আর তার ভাবিও বাড়ির ভেতরে প্রবেশ করে। এদিকে দেখতে দেখতে প্রায় বিকেল 5টার মতো বেজে গেল। তারা দুজনেই ঘোরাঘুরি করছিল। এদিকে নেহার মনে একটা প্রশ্ন জাগে, আর সে নীলকে বলে, নীল, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি ফ্রেন্ড হিসাবে? নেহা, তোমাকে তো আমি সেদিনই বলেছি, তোমার যদি আমার কাছ থেকে কোনো কিছু জানার থাকে তাহলে তুমি আমাকে সরাসরি প্রশ্ন করবে। আমার কাছ থেকে পারমিশন নেওয়ার কোনো কিছুই নেই। তুমি আমার ক্লাসমেট, তার উপর বন্ধু, তারপর সবচাইতে বড় কথা হলো তুমি আমার বেআইন। তুমি কি কখনো কাউকে মন থেকে ভালোবেসেছো? নেহা দেখো, আমি না ভালোবাসায় বিশ্বাসী নই। আমি আজ এই মেয়ের সঙ্গে তো কাল ওই মেয়ের সঙ্গে টাইম পাস করি। আমার এসবই ভালো লাগে। ভালোবাসা আমার কখনোই হয়ে ওঠেনি। এইসব করে তুমি কি মজা পাও আমি সেটাই বুঝতে পারি না। জীবনে যদি তোমার কাউকে প্রয়োজন হয় তাহলে তুমি তাকে তোমার মন দিয়ে ভালোবাসো, তাকে আপন করে নাও, দেখবে জীবনে ভালো কিছু পাবে। আর এইভাবে টাইম পাস করাটা আমার সঠিক মনে হয় না। দেখো নেহা, এখনকার যুগটাই এরকম, সবাই টাইম পাস করে। কেউ কখনোই নিজের বুকে হাত রেখে বলতে পারে না আমি একটা লয়াল ছেলে। আমি আমার জীবনে শুধুমাত্র একজন মানুষকেই ভালোবেসেছি, আর তাকে নিজের করে নেওয়ার অনেক চেষ্টা করেছি। সেটা আমি জানি, আর এটাও জানি যে এটা এখনকার যুগের ট্রেন্ড। যাই হোক, তবে আমি কিন্তু একদম ওইরকম নই। আমি মনে করি যে আমার জীবনে আসবে, এসে একদম পারফেক্ট আর পার্মানেন্ট হয়ে আসবে। আমার জীবনে অর্থ সম্পদ এইসব কিন্তু মুখ্য বিষয় নয়। আমার কথা হলো যে মানুষটা আমার জীবনে আসবে সে যেন খুব ভালো একজন মানুষ হয়, আমাকে যেন খুব বেশি ভালোবাসে, আর সব সময় যেন আমার কথা মেনে চলে, আমার মতো করে চলে। এরকম লয়াল পুরুষ তুমি তোমার জীবনে পাবে কি না আমি জানি না, তবে তোমার জন্য অনেক শুভকামনা রইল যেন তুমি এরকম একটা মানুষ তোমার জীবনে পাও। আচ্ছা নীল, ধরো একটা মেয়ে তোমার সামনে এসে দাঁড়ালো আর সে তোমাকে বলল সে তোমাকে খুব খুব ভালোবাসে, সে তোমার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে, কিন্তু তোমাকে ওই মেয়েটার মতো করে চলতে হবে। ওই মেয়েটা যা বলবে তাই করতে হবে, আর মেয়েটাকে প্রচুর পরিমাণ ভালোবাসতে হবে। শুধুমাত্র ওই মেয়েটাতেই সীমাবদ্ধ থাকতে হবে। তখন তুমি কি করবে বলো? হা হা হা, এই যুগে এমন মেয়ে আছে এটা তুমি মনে করো? কখনোই না। এমন মেয়ে কোনোদিনই আমার লাইফে আসবে না, কারণ আমি আমার জীবনে কয়টা প্রেম করেছি, কয়টা মেয়েকে কিস করেছি, আর কয়টা মেয়ের সঙ্গে রুম ডেট পর্যন্ত করেছি সেটা শুধুমাত্র আমি জানি, অন্য কেউ নয়। এই যুগের মেয়েরা শুধুমাত্র পয়সা চায়, পয়সাওয়ালা মানুষ চায়, আর তাদের এনজয় চাই। তারা এরকম কিছুই চায় না। তোমার ধারণা আমার মনে হচ্ছে ভুল, কারণ এখনো অনেক মানুষ আছে যারা ভালোবাসায় বিশ্বাসী। দেখো, আমি কথাটা ঘোরাতে চাই না, আমি সরাসরি তোমায় বলে ফেলতে চাই, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে দেখে তোমার প্রেমে পড়ে গেছি। আমি তোমাকে আমার ভালোবাসার মায়ার বন্ধনে আবদ্ধ করতে চাই। নেহা, এটা সম্ভব নয়, কারণ তোমার ভাইয়ের সঙ্গে আমার বোনের বিয়ে হয়েছে, আর এখন যদি আমরা এরকম কিছু একটা করি তাহলে এটার প্রভাব তাদের দুজনের উপর গিয়ে পড়বে। তাছাড়া আমি এসব প্রেম, ভালোবাসা আর বিয়েতে বিশ্বাসী নই। তাছাড়া বিয়ে আমি করতে চাই না। আমি আমার মতো করে খুব ভালো আছি। আমি চাই না আমার জীবনে কেউ আসুক যে আমার উপরে ছড়ি ঘোরাবে। কিন্তু নীল, তুমি যে এমনই হও না কেন? আমি কিন্তু তোমাকে ভালোবেসে ফেলেছি। আমার জীবনের সব কিছুর বিনিময় হলেও আমি তোমাকে চাই। তোমাকে আমি এতটাই ভালোবেসে ফেলেছি যে আমি যেখানেই যাচ্ছি না কেন আমার দু চোখে শুধু তুমিই ভাসছো।
তোমাকে ছাড়া আমি অন্য কোনো কিছু একটুও কল্পনা করতে পারছি না। প্লিজ নীল, বোঝার চেষ্টা করো। নেহা তুমি এমন কেন করছো আমি সেটাই বুঝতে পারছি না। কারণ যেখানে তুমি খুব ভালো করেই জানো আমি কেমন ছেলে, আমি প্রতিদিন গার্লফ্রেন্ড বদলাই, যেমন করে মানুষ কাপড় চোপড় বদলায়, আর সেখানে আমি তোমাকে আবদ্ধ হয়ে থাকতে পারবো না। নেহা প্লিজ আমায় ক্ষমা করে দাও। কখনোই না নীল, আমি তোমাকে শুধরে নিতে পারবো, সেই কনফিডেন্স আমার মধ্যে আছে। আমি তোমাকে আমার মতো করে ভালোবাসবো আর আমার মতো করে ভালো রাখতে পারবো। তুমি শুধু আমায় একটা সুযোগ দাও। ওকে ডিয়ার, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি তোমাকে একটা সুযোগ দিলাম, তবে এটাই ফার্স্ট অ্যান্ড এটাই লাস্ট। একটা কথা মনে রেখো, তোমাকে এই সুযোগটা দিচ্ছি শুধুমাত্র তুমি আমার একমাত্র আদরের ছোট বোনের ননদ বলে। তা না হলে এই সুযোগটা আমি পৃথিবীর আর কাউকে দিতাম না। থ্যাংক ইউ সো মাচ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। তোমাকে আমি কি বলে ধন্যবাদ দিব সেটার ভাষা আমার জানা নেই। যাই হোক, আমি আসছি, আর আগামীকাল থেকেই আমি আমার মিশন শুরু করব। আমি তোমার কাছ থেকে 15 দিন সময় চেয়ে নিচ্ছি। এই 15 দিনের মধ্যে যদি তোমার মনে আমি আমার ভালোবাসার জায়গা তৈরি করতে পারি তাহলে সারা জীবন তোমার সঙ্গে থেকে যাব। আর যদি 15 দিনে তোমার মধ্যে আমি একটুও জায়গা করতে না পারি তাহলে সারা জীবনের জন্য তোমার চোখের আড়ালে চলে যাব। বেঁচে থাকবো ঠিকই, আত্মহত্যা করব না, কারণ আমি জানি আত্মহত্যা মহাপাপ। আত্মহত্যা করলে পৃথিবীর দুই দিকেই হারাতে হবে। না তো আমি দুনিয়াতে ভালো থাকবো আর না তো আখিরাতে ভালো থাকতাম। ওকে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি তোমার প্রস্তাবে রাজি। আমি তোমাকে 15 দিন সময় দিলাম। তুমি মনে রেখো, এই 15 দিনই কিন্তু লাস্ট। 15 দিনের পর আমি কিন্তু তোমাকে আর 15 সেকেন্ডের সময়ও দিব না। তোমার সময় শুরু হলো এখন থেকে। গেট স্টার্ট নাও। এরপর থেকে প্রতিদিন কে ফোন দেওয়া, তার খোঁজ খবর নেওয়া, তার সঙ্গে প্রতিদিন একবার দেখা করা, আর সব কিছুই দুজনের মধ্যে হতে থাকে, যেটা সাধারণত দুজন প্রেমিক প্রেমিকার মধ্যে হয়ে থাকে। যাই হোক, দেখা যাক ভিউয়ার্স, আদৌ কি তাদের মধ্যে প্রেম ভালোবাসার সম্পর্ক হয় নাকি অন্য কিছু। নীল, আজ বিকেলে তুমি আমার সঙ্গে দেখা করতে পারবে? আমি একটা নীল শাড়ি পরে আসব, আর সেই সঙ্গে তুমি আমার শাড়ির সঙ্গে ম্যাচ করে একটা নীল পাঞ্জাবি পরে আসবে। নেহা দেখো, আমি তো পাঞ্জাবি পরা খুব একটা পছন্দ করি না, আমি পারবো না। আমি শার্ট প্যান্ট পরে আসবো। প্লিজ এরকম বলো না, আমি তোমাকে রিকোয়েস্ট করে বলছি। তুমি আজ একটা পাঞ্জাবি পরে আসবে। আমি দেখতে চাই পাঞ্জাবিতে তোমাকে কেমন লাগে। যদি ভালো না লাগে তাহলে আর কোনোদিনই তোমাকে পরতে বলবো না। ওকে ঠিক আছে, তুমি যখন এত রিকোয়েস্ট করে বলছো তাহলে আমি আজ পরবো। তবে আজকে ফার্স্ট আর আজকেই লাস্ট। এরপর কিন্তু আর কখনোই আমাকে এরকম রিকোয়েস্ট করবে না। আমি এসব আজে বাজে রিকোয়েস্ট পছন্দ করি না। ঠিক আছে, আমি আজকের পর আর কখনোই তোমাকে এইসব কথা বলবো না। আজকে লাস্ট, আজকেই শুধু একটু পাঞ্জাবি পরে আসো, তারপর আর কখনোই তোমাকে পাঞ্জাবি পরতে বলবো না। এই বলে নেহা ফোনটা কেটে দেয় আর বাসা থেকে বের হওয়ার জন্য তৈরি হয়ে নেয়। নেহা শাড়ি পরে বাসা থেকে বের হচ্ছে। এটা দেখে তার ভাবির মনে একটু খটকা লাগে, তাই তার ভাবি তাকে বলে, কি ব্যাপার মাই ডিয়ার সুইট ননদিনী, আপনি এভাবে এত সুন্দর করে শাড়ি পরে সেজেগুজে কোথাও যাচ্ছেন নাকি? তুমি তো জানোই আমি প্রতিদিন বিকেলবেলা তোমার ভাইয়ের সঙ্গে ঘুরতে যাই। তারপরও আবার জিজ্ঞেস করার কি আছে? তারপরও যখন জিজ্ঞেস করছো তাহলে বলছি আমি তোমার ভাইয়ের সঙ্গে ঘুরতে যাচ্ছি। তোমার কি কোনো সমস্যা আছে? আমার ভাইয়ের সঙ্গে তুমি ঘুরতে যাবে তাতে আমার কেন কোনো সমস্যা থাকতে যাবে? আমার কোনো সমস্যা নেই, তবে শুধু একটা কথা বলার ছিল। সেটা হলো, দেখো আমার ভাইটা কিন্তু সিঙ্গেল, আবার হারিয়ে ফেলো না। আমার ভাইয়াটা কিন্তু খুবই ভালো একটা ছেলে। হ্যাঁ, এটা ঠিক আছে, তা আর আমিও জানি যে আমার ভাইয়াটার চরিত্রের একটু সমস্যা আছে, তবে সেটা ব্যাপার না। একটা সঠিক মানুষের ভালোবাসা পেলে সে নিজেকে বদলে ফেলতে পারবে, আর এটা তার উপর আমার বিশ্বাস আছে। আর যদি খুব বেশি ভুল না করে থাকি, আমার মনে হয় সেই মানুষটা তুমিই হতে চলেছো। আরে এসব কি বলছো? একদমই না। আমি কেন তোমার ভাইয়ের সেই মানুষটা হতে যাব? আমি তো তোমার ভাইকে শুধুমাত্র নিজের একজন ভালো বন্ধু বলে মনে করি, কারণ আমরা দুজন একই ভার্সিটিতে পড়াশোনা করছি। আর সব থেকে বড় কথা হলো তার বোনের সঙ্গে আমার ভাইয়ের বিয়ে হয়েছে। ব্যাস এইটুকুই, এর বেশি কিছুই না। শুধু উল্টাপাল্টা চিন্তা করতে যেও না। আচ্ছা তাই নাকি? ঠিক আছে, যাও। তবে হ্যাঁ, আমি যেটা বললাম সেটা মাথায় রেখো,
কারণ তোমাদের দুজনকে দেখে আমার একটু সন্দেহ হচ্ছে, তাই বলে দিলাম। এরপর নেহা রিমিকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে বাসা থেকে বের হয়ে গেলে দুজনেই পার্কের একটা বেঞ্চে বসে আছে। হুট করেই নেহা নীলকে বলে, নীল, তুমি 1 মিনিট ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। আমার একটা বন্ধু আমার সঙ্গে দেখা করতে এসেছে, আমি তার সঙ্গে জাস্ট 2 মিনিট কথা বলেই চলে আসব। তোমাকে বেশিক্ষণ অপেক্ষা করাবো না। তোমার বন্ধু যখন এখানে তোমার সঙ্গে দেখা করতে এসেছে তাহলে তুমি তোমার বন্ধুর সঙ্গে দেখা করতে, তাহলে আমার সঙ্গে দেখা করতে আসার কি প্রয়োজন ছিল? আমাকে অন্য কোনো দিন আসতে বললেই পারতে। প্লিজ নীল, ডোন্ট মাইন্ড। আমি তোমার বন্ধুর সঙ্গে জাস্ট 2 মিনিট কথা বলবো আর চলে আসব। তোমাকে বললাম তো বেশি সময় অপেক্ষা করবো না, আমি এক্ষুনি চলে আসছি। 2 মিনিট। এই বলে নেহা সেখান থেকে চলে যায় আর 1.5 মিনিটের মাথায় সেখানে ফিরে আসে, কিন্তু তার হাত দুটো পিছনে ছিল। সেটা দেখে নীল বলে, কি ব্যাপার, তোমার হাত দুটো পিছনে কেন? কি রয়েছে ওই হাতে? তখনই তার হাত দুটো সামনে এনে নীলকে বলে, হ্যাপি অ্যানিভার্সারি নীল। আজ আমাদের সম্পর্কের 1 সপ্তাহ, আর সেই উপলক্ষে আমি এটা অর্ডার করেছিলাম। চলো আমরা দুজন মিলে কেকটা কাটি আর আমাদের রিলেশনের 1 সপ্তাহ উদযাপন করি। নীল যদিও এটার জন্য একদমই প্রস্তুত ছিল না, কিন্তু তারপরও সে বাধ্য হয়ে এটা করে, কারণ নীল এইসব সেলিব্রেশন করা একদমই পছন্দ করে না। সে তার মতো নরমালি থাকতে পছন্দ করে, তার টাইম পাস করাটাই সবচাইতে বড়। যাই হোক, তারপরও সে নেহাকে খুশি করবার জন্য নিজেকে হাসি খুশি রাখতে চেষ্টা করলেও এদিকে দিন যেতে লাগলো, আর তাদের দুজনের সম্পূর্ণ বিষয়টা পরিবারের কাছে আস্তে আস্তে প্রকাশ পেতে লাগলো। সেদিন নেহা তার ভাইয়া ভাবির সঙ্গে নীলদের বাড়িতে এসেছে। সেখানে সবাই মিলে বসে গল্প করছিল, তখনই হঠাৎ সেখানে নেহা আর নীলের প্রসঙ্গটা চলে আসে। তখন রিমি পরিবারের সবার সঙ্গে তাদের সম্পূর্ণ বিষয়টা শেয়ার করে, আর সব কিছু শুনে তাদের পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নেয় নেহা আর নীলকে যত দ্রুত সম্ভব বিয়ে দেবে। সেটা শুনে নীল তো একদম আকাশ থেকে পড়ে, সে রুমে গিয়ে ভাঙচুর শুরু করে দিল। তখন এসব কাণ্ড কলাপ দেখে তার মা সেখানে যায় আর তাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার নীল, কি হয়েছে? তুই এসব কি করছিস? তোরা তো দুজন সম্পর্কে আছিস, আর ভালোবাসার একটা সম্পর্ককে আমরা সারা জীবন পাশে থাকতে পারিস, যাতে সেই চিন্তা ভাবনা করে দুজনকে এক করতে চাইছি, কিন্তু এসব কি হচ্ছে? আম্মু, আমি ওই মেয়েটাকে ভালোবাসি না। ওই মেয়েটার সঙ্গে আমি থাকতে পারবো না, কারণ ওই মেয়েটা চাই আমি তার মতো করে চলি। সে আমাকে তার হাতের ইশারায় নাচাতে চায়, সেটা আমি কখনোই পারবো না। আমাকে তার পছন্দ মতো ড্রেস পরতে হয়, তার কথা মতো চলতে হয়। আমি এগুলো তো অভ্যস্ত নই। ওই মেয়েটার সঙ্গে বিয়ে করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। এসব তুই কি বলছিস নীল? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই এই মেয়েটার সঙ্গে কতদিন ধরে মেলামেশা করছিস? সবচাইতে বড় কথা, তোর বোন ওদের বাড়ির বউ। তুই যদি এখন এই মেয়েটার সঙ্গে এরকম করিস, তাহলে তোর বোনের সঙ্গে কি হবে সেটা তুই একবার চিন্তা করে দেখেছিস? দেখো আম্মু, আমি আমার বোন বা পৃথিবীর কারো জন্য নিজের এত বড় ক্ষতি আমি করতে পারবো না, কারণ আমি খুব ভালো করে জানি এই মেয়েটার সঙ্গে আমার ম্যাচিউরিটি কোনোদিনই আসবে না। তাই এই মেয়েটাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। আর এটা যদি তোমরা বলতে না পারো, আমি নিজেই গিয়ে বলে দেব। থাক নীল, আমি সব কিছু শুনতে পেয়েছি, তোমাকে আর কিছুই করতে হবে না। পরিবারের সবার সঙ্গে আমি বলে দেব যে আমি তোমাকে বিয়ে করব না। এতদিন আমি তোমার সঙ্গে টাইম পাস করেছিলাম, তবে একটা কথা মনে রেখো, আমি কিন্তু সত্যিই তোমাকে ভালোবেসেছিলাম আর তোমার সঙ্গে ঘর বাঁধতে চেয়েছিলাম। তুমি কি ভেবেছিলে সেটা তোমার ব্যাপার, আর আমি তোমার ব্যাপারে জেনে শুনেই তোমাকে ভালোবেসেছিলাম। আমি ভেবেছিলাম হয়তো আমি তোমাকে বদলে দিতে পারবো, কিন্তু আমার ধারণা ভুল ছিল। ভালো থেকো নীল, আল্লাহ হাফেজ। নেহা, প্লিজ মা, তুমি ওর কথায় কিছু মনে করো না। আমি ওকে বোঝাচ্ছি, আমি ওকে তোমাকে বিয়ে করতে রাজি করাবই, এটা আমার প্রমিস। তুমি আমার উপর একটু ভরসা রাখো। না আন্টি, তার কোনো প্রয়োজন হবে না। আপনাকে কোনো কষ্ট করতে হবে না। ভালোবাসা কখনো জোর করে হয় না। আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি আপনার ছেলে কোনো দিনও আমাকে ভালোবাসতে পারেনি আর ভালোবাসতে পারবে না। আপনার ছেলে আমাকে আর 5টা মেয়ের মতোই ভেবেছিল। নেহা, আমি জানি তোমাদের মাঝে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, তাই তুমি এরকম বলছো, কিন্তু বিশ্বাস করো, আমার ছেলেটা খুবই ভালো একটা ছেলে। সে তোমাকে খুব ভালোবাসবে আর ভালো রাখবে। তুমি আমাকে একটু সময় দাও, আমি ওকে বোঝানোর চেষ্টা করি।
আন্টি আর কিছুই বুঝতে হবে না, যা বোঝার আমি বুঝে গেছি। এখন বাকিটা আমাকে বুঝে নিতে দিন। ভালো থাকবে না আপনারা, আর আমি চলে যাচ্ছি। এই বলে হন করে নেহা সেখান থেকে চলে যায় আর ড্রয়িং রুমে বসে থাকা সকলকে উদ্দেশ্য করে বলতে থাকে, দেখো, তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো সেই সিদ্ধান্তে আমি রাজি নই, কারণ আমি নীলকে নয় অন্য একজনকে ভালোবাসি। আর হ্যাঁ, আমি আগামীকালকেই ইন্ডিয়া চলে যাচ্ছি। আমি ওখানে গিয়ে আমার পছন্দের মানুষটাকেই বিয়ে করব। নীলকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু নেহা, তুমি তো আমার ভাইয়াকে ভালোবাসো, সেটা আমি নিজের চোখে দেখেছি। আর তাই জন্যই আমি ফ্যামিলির সবাইকে বলেছি। এখন তুমি এমন কেন বলছো বলো? তুমি ভুল দেখেছো, আমি শুধুমাত্র কয়েকদিনের জন্য তোমার ভাইকে ব্যবহার করেছি মাত্র, আর কিছুই না। সবাই আমাকে তার জন্য ক্ষমা করে দিও, আমি আসছি। সেখানে আর কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে নেহা সেখান থেকে চলে আসে। সেদিন রাতেই নিজের প্রয়োজনীয় সব কিছু গোছগাছ করে নেয়। সকাল হতে না হতেই বাড়ি ছেড়ে চলে যায় আর সারা বাড়িতে শোকের মাতাম চলতে থাকে, কারণ তারা খুব ভালো করে জানে নেহা ছেলেটাকে ভালোবেসেছিল। কিন্তু কিছু একটা হয়েছে তাদের মধ্যে, যার কারণে নেহার চোখ দুটো দেখেই সব বোঝা যাচ্ছিল। নেহা চলে যাওয়ার পরের দিন নেহার ভাই নীলের সঙ্গে দেখা করতে যায়। নীল নেহা তোমাকে সত্যি খুব ভালোবাসতো। দেখো, মেয়েটা আমাদের চোখের সামনে বড় হয়েছে, আর নেহা কিন্তু আমাদের ফ্যামিলির একমাত্র মেয়ে। তাকে কিন্তু আমরা সবাই খুবই ভালোবাসি, নিজেদের চাইতেও খুব বেশি ভালোবাসি। বলতে পারো নেহার চোখে আমরা কখনো পানি আসতে দেইনি। আর সেই মেয়েটাকে আজ সকালে বাড়ি থেকে কান্না করতে করতে বের হয়ে যেতে দেখেছি। জানি না সে কতটা কষ্ট পেয়েছে। একটা কথাই তোমাকে বলবো, প্লিজ আমার বোনের ভালোবাসাকে অবহেলা করো না। ঠিক আছে, টেনশন করো না, আমি দেখছি কি করা যায়। এটা আমি নিজেও জানি যে নেহা আমাকে খুব বেশি ভালোবেসে ফেলেছে। সে হয়তো আমাকে ভুলে থাকতে পারছে না, আমাকে ভুলে থাকতে হয়তো তার খুব কষ্ট হচ্ছে। কিন্তু আমি কি করব বলো? আমাকে কেউ কন্ট্রোল করুক সেটা তো আমি চাই না, কোনো দিনই না। তাই এমন বলে ফেলেছিলাম, তবে নেহা সেগুলো আড়াল থেকে শুনে নেবে সেটা আমি ভাবিনি। ঠিক আছে, সমস্যা নেই। যদি কখনো বা কোনো পরিস্থিতিতেও তোমার পক্ষে সম্ভব হয় নেহাকে ভালোবাসা বা ভালো রাখার, তাহলে তুমি সেটা করো, কিন্তু তাকে রাজি করিয়ে তারপর। হ্যাঁ, সেটা তো অবশ্যই। তোমরা সবাই শুধু আমার জন্য দোয়া করো যেন আমি নেহার মন জয় করতে পারি। আর হ্যাঁ, আমিও আগামীকালই কলকাতায় ফিরে যাচ্ছি। সেখানে তো আমরা দুজন একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। আশা করি নেহার মন জয় করতে আমাকে খুব বেশি পরিশ্রম করতে হবে না। আমি খুব শীঘ্রই নেহার মন জয় করে নিতে পারবো। এই বলে নীল তার বোন জামাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে আসে আর পরের দিন সকালবেলা যে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। তার দুদিন পর নীল ইউনিভার্সিটি যায়। পরিবেশটা কখনো সেরকমই ছিল। ভার্সিটির সমস্ত মেয়ে নীলকে পেয়েই যেন আকাশ হাতে পেলে এমন অবস্থা। তখনই নীল খেয়াল করলো নেহা ভার্সিটিতে প্রবেশ করছে। তখনই সে নেহার সামনে যায় আর নেহাকে বলে, নেহা প্লিজ, যা হয়েছে সব ভুলে যাও, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি তুমি এতটা কষ্ট পাবে। তুমি আমার কাছে ক্ষমা কেন চাইছো? তুমি কি কোনো ভুল করেছো? ভুল তো আমি করেছি তোমাকে ভালোবেসে, তাই আমার ভুলটা আমি নিজেই শুধরে নেব। তোমাকে কিছুই করতে হবে না। নেহা প্লিজ, আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছো, কিন্তু আমি জানতাম না তখন ওখানে তুমি চলে আসবে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমাকে আমি বলেছি তো তুমি এখান থেকে চলে যাও। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি এখনই আমার চোখের সামনে থেকে দূর হও। আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। নেহা প্লিজ, তুমি আমার সঙ্গে এরকমটা করো না। আমি তোমাকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। আই লাভ ইউ নেহা। নীলের এই কথাটা মুখ থেকে বের করতেই দেরি হলো, কিন্তু নেহা ঠাস ঠাস করে দুই গালে দুটা চড় বসিয়ে দিতে দেরি হলো না। আর তারপর চিৎকার করে বলতে লাগলো, কি ভেবেছিস তুই নিজেকে? তোর যা ইচ্ছে হবে তুই তাই করবি। তুই তো একটা প্লে বয়, তোর সঙ্গে কোনো মেয়ের সম্পর্ক হতে পারে না। আমি নেহার তো কখনোই নয়। আমি আমার লাইফে তোর মতো ছেলেকে কখনোই চুজ করব না। তোর সঙ্গে রিলেশন করতে চাওয়াটাই আমার জীবনের সবচাইতে বড় ভুল ছিল। আমি কি জানতাম যে কয়লা ধুলে ময়লা যায় না? তোর তো মনটা কয়লার চাইতেও আরো বেশি কালো। তোকে কেন আমি পরিষ্কার করতে চাইছিলাম? এটাই তো আমার জীবনের সব থেকে বড় ভুল। যাকে আমি সেসব কথা মনে করতে চাই না। তোকে আমি একটা কথা বলে দিচ্ছি, আজকের পর কখনোই আমার সামনে আসবি না। নেহা, তুমি আমাকে মারো, কাটো, আর যা ইচ্ছে তাই করতে পারো, আমি তোমাকে কিছুই বলবো না। কিন্তু বারবার আমি তোমাকে একটা কথাই বলবো যে আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। ভালোবাসা ইজ মাই ফুড। তুই আমার চোখের সামনে থেকে সর। তোর কি একটু লজ্জা করছে না?
ভার্সিটির ক্যাম্পাসে আমি তোকে চর মেরেছি আর সারা ভার্সিটির স্টুডেন্টরা তোর দিকে হা করে তাকিয়ে আছে। থাকুক না, তাতে আমার কিছু যায় আসে না। আমার ভালোবাসার মানুষ আমার গায়ে হাত তুলেছে, তাতে যদি কারোর কোনো সমস্যা হয়ে থাকে সে তার নিজের চোখ দুটো বন্ধ করে রাখুক। নেহা তখন আর কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল, কারণ সে বুঝতে পারছিল এখানে থাকলে সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, আবার কোনো একটা অঘটন ঘটিয়ে বসবে, তাই সে চলে যায়। আর নেহা চলে যাওয়ার পরই ভার্সিটি থেকে অনেকগুলো মেয়ে সেখানে চলে আসে আর নীলকে বলতে থাকে, আরিনের কি হয়েছে তুমি আমাদের বলো। নেহার এত বড় সাহস হলো কি করে? সে তোমার গায়ে হাত তুলে, সে জানে না তুমি আমাদের ইমোশন, সে সাহস কোথায় পেল তোমার গায়ে হাত তোলার? তোমরা প্লিজ এখান থেকে যাও, আমায় বিরক্ত করো না। নেহাকে আমি ভালোবাসি, আর নেহা আমার গায়ে হাত তুলেছে, তাতে তোমাদের কি হয়েছে? এতে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তোমরা তোমাদের নিজেদের চোখগুলো বন্ধ রাখতে পারো, কিন্তু দয়া করে আমায় এই ব্যাপারে কিছু বলতে আসবে না, কারণ নেহাকে আমি খুব ভালোবাসি, নিজের জীবনের চাইতেও অনেক বেশি ভালোবাসি। আরে নীল, এসব তুমি কি বলছো? তুমি আমাদের ইমোশনস, ভালোবাসা তো তোমাকে দিয়ে হয় না, তুমি তো শুধু টাইম পাসই করতে জানো। কে বলেছে তোমাদের এসব কথা? আমি যত টাইম পাস করতে জানি, আমার দ্বারা কেন ভালোবাসা হবে না? একটা সম্পূর্ণ পুরুষের মধ্যে যা থাকা দরকার তার কোনোটার কম আছে আমার মধ্যে? আমি তোমাদের সবাইকে বলে দিচ্ছি, আমি নেহাকে ভালোবাসি। তখন ওই মেয়েগুলো আর কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। এরপর চলে গেল আরও কয়েকদিন। প্রতিদিনই নীল এভাবে নেহাকে নিজের ভালোবাসার কথা বলতে আসতো, আর নেহা তাকে প্রত্যেক দিনই অপমান অপদস্থ করে সেখান থেকে চলে যেত। কিন্তু তারপরও নীল পিছপা হয়নি, সে প্রতিদিনই নেহাকে তার ভালোবাসার কথা বলতে নেহার সামনে যেত। নেহা প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে সত্যিই ভালোবেসে ফেলেছি। তুমি যখন আমাকে ভালোবেসেছিলে তখন ভালোবাসা কি আমি জানতাম না। যেদিন তুমি আমাকে ছেড়ে চলে এসেছো সেদিন থেকে ভালোবাসা কি সেটা আমি বুঝতে শিখেছি, আর এখন তোমাকে আমি পাগলের মতো ভালোবাসি। প্লিজ তুমি আমাকে আর ফিরিয়ে দিও না। যদি তোমার আচরণ পাগলের মতোই হয়ে থাকে তাহলে আমি বলবো তুমি গণ মেন্টাল হসপিটালে চলে যাও, সেখানে গিয়ে নিজের ট্রিটমেন্ট করাও, কারণ সেটাই তোমার জন্য প্রয়োজন, আমি নই। এই বলে নীলকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সে সেখান থেকে চলে গেল। সেদিন বিকালবেলা নীল ভার্সিটি শেষ করে সোজা নেহার বাসায় চলে গেল। নেহার বাসার ভিতরে প্রবেশ করে তো একদম অবাক। নীলকে দেখে সে বলতে থাকে, কি ব্যাপার নীল, তুমি আমার বাসায় কি করছো? আর আমার বাসায় আসার সাহস তুমি কোথায় পেলে? তোমাকে আমি ভালোবাসি, আর ভালোবাসার মানুষের বাসায় আসতে কারোর সাহস দিতে হয় না, সাহস নিজেকেই তৈরি করে নিতে হয়। প্লিজ নেহা, আমায় অ্যাকসেপ্ট করে নাও। আমি জানি তুমি মনে মনে আমাকে অনেক বেশি ভালোবাসো, কিন্তু আমি সেদিন যেটা করেছি তার জন্য তুমি আমাকে ক্ষমা করতে পারছো না, তাই তুমি আমার সঙ্গে এরকম করছো। এই শোনো, তোমাকে আমি ভালোবাসতাম, তবে এখন আর বাসি না। যখন তোমাকে ভালোবেসেছিলাম তখন তুমি আমায় অবহেলা করেছিলে, যখন তোমাকে আমি আমার মতো করে চেয়েছিলাম তখন তুমি সেগুলোকে মূল্য দাওনি। এখন আমি সব কিছু ভুলে গেছি, এখন আমার লাইফে আর কোনো কিছুরই প্রয়োজন নেই। সো তুমি আর আমার সামনে আসবে না, আমি তোমাকে আমার সামনে দেখতে চাই না। কেন, কি সমস্যা তোমার? আমি তো ভালোবাসি তোমাকে, আর আজ আমি পরিকল্পনা করে এসেছি যেভাবেই হোক তোমার মুখ থেকে আমি আমার ভালোবাসার কথা আদায় করেই ছাড়বো। তাই নাকি? ভালোবাসা বুঝি জোর করে হয়? আমি যে তোমাকে জোর করে আমাকে ভালোবাসতে পারিনি, তাহলে তুমি কি করে আমাকে দিয়ে জোর করে ভালোবাসার কথা আদায় করবে? পারবে না তুমি। তাই বলছি তুমি এখান থেকে চলে যাও, আমার সঙ্গে আর ফাজলামো করো না, আমি এসব আর নিতে পারছি না। যদি সোজা কথায় কাজ না হয় তাহলে বাঁকা পথে যেতে হবে, ব্যাস এইটুকুই, আর কিছুই না। মানে কি করবে তুমি? কি করার সাহস আছে তোমার? দেখাও দেখি। তখনই নীল আর এক মুহূর্ত দেরি না করে বসা থেকে উঠে দাঁড়িয়ে নেহার দিকে এগোতে থাকে। তার ভাবভঙ্গি দেখে বুঝতে পারে তার সঙ্গে খারাপ কিছু হতে চলেছে, তাই সে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু নীল তো ছেড়ে দেওয়ার জন্য তার পেছনে পড়েনি, তাই সে নেহা সেখান থেকে সরে যাওয়ার আগে নেহার হাত ধরে ফেলে এবং এক টান দিয়ে নিজের সঙ্গে মিশিয়ে নেয়। এই কি করছো তুমি? ছাড়ো আমাকে, আমি কিন্তু এক্ষুনি চিৎকার করতে শুরু করব, আর তারপর কিন্তু এখানে মানুষজন জড়ো হলে তোমার কি অবস্থা হবে সেটা তুমি চিন্তাও করতে পারবে না। তাদের দুজনের এসব কথোপকথন শুনে বাড়িওয়ালা এসে এখানে উপস্থিত হয় আর নেহাকে বলে, কি ব্যাপার নেহা, কি হয়েছে? এই ছেলেটা কে আর তোমার ফ্ল্যাটে কি করছে? আমি তো জানতাম এখানে তুমি একা থাকো, এখন কি বয়ফ্রেন্ড নিয়ে আসা শুরু করেছো নাকি? না আঙ্কেল, সেরকম কোনো ব্যাপার নেই। এই ছেলেটা আমার ভার্সিটিতে পড়ে, আমার বন্ধু বলতে পারেন, অনলি বন্ধু, অন্য কিছু নয়।
তাই আমার সঙ্গে একটু কথা বলতে এসেছে। নেহা, তুমি যথেষ্ট বুদ্ধিমতী একটা মেয়ে, তাই অন্যদের বোকা ভেবো না। আমি সবকিছুই বাইরে থেকে শুনে তারপরে এখানে এসেছি। আমি শুনেছি তোমাদের মধ্যে কি কথা হয়েছিল। দেখো, আমার বাড়িতে থেকে এসব চলবে না। তুমি যদি এসব করতে চাও তাহলে আমার বাড়ি ছেড়ে দাও, অন্য কোথাও গিয়ে এসব করিও। আঙ্কেল, আপনি ভুল ভাবছেন। আমার এই ছেলেটার সঙ্গে সেরকম কোনো সম্পর্ক নেই। ছেলেটা আমার শুধুমাত্র বন্ধু। আপনার যদি বিশ্বাস না হয় আপনি ছেলেটাকে জিজ্ঞেস করে দেখতে পারেন। আঙ্কেল, নেহা একদম মিথ্যে কথা বলছে। আমাদের দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক রয়েছে, শুধুমাত্র একটু ভুল বোঝাবুঝি হয়েছে, ব্যাস এইটুকুই। তাই আমি তাকে বোঝাতে এসেছি, কিন্তু বিশ্বাস করেন আমাদের মধ্যে খারাপ কোনো সম্পর্ক নেই। তাছাড়া এমন নয় যে নেহা আমার অপরিচিত। তার ভাইয়ের সঙ্গে আমার ছোট বোনের বিয়ে হয়েছে, সেই সূত্রে আমরা আত্মীয়। সেটা আমাকে সরাসরি বললেই হতো, তাহলে নিশ্চয়ই এই ঝামেলাগুলো হতো না। যাই হোক, আমি আসছি, তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও। নীল, প্লিজ তুমি এখান থেকে চলে যাও, তা না হলে কিন্তু খারাপ কিছু হয়ে যাবে বলে দিলাম। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে খারাপ কিছু তোমাকে করতে হবে না, আমি নিজেই করে নিচ্ছি। এই বলে নীল নেহার দিকে এগোতে শুরু করে আর নেহা পেছাতে থাকে। কিন্তু যাবে আর কোথায়, সব শেষে তো দেয়ালে পিঠ ঠেকাতেই হবে। নেহার ক্ষেত্রে তাই হয়েছে। নীল তাকে ধরে ফেলে এবং নিজের কাছে টেনে নেয়। আর পালানোর পথ নেই ডার্লিং, এখন তোমাকে আমার হাতে ধরা দিতেই হবে, আর তুমি ধরা পড়েও গেছো। এখন কি করবে সেটাই আমাকে বলো। প্লিজ আমাকে ছাড়ো। আমার আর কেমন যেন লাগছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে, বুকের ভেতর ধরফর করছে। কিন্তু কে শুনে কার কথা। নীল নেহাকে টান দিয়ে আরও কাছে টেনে নেয় আর তার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নেয়। প্রায় 2 মিনিট ধরে নিয়ে নেহাকে কিস করতে থাকে। আর এদিকে নেহা তো নিজেকে সরানোর জন্য প্রাণপণ চেষ্টা করছিল, কিন্তু একটা পুরুষ মানুষের শক্তির সঙ্গে একটা মেয়ে মানুষের পেরে ওঠা তো এতটা সহজ নয়। তাই নেহা কোনোভাবেই নীলের সঙ্গে পেরে উঠছিল না। প্রায় 3 মিনিট পর নীল নিজেই নেহাকে ছেড়ে দেয়। নীলের থেকে নিজেকে ছাড়াতে পেরে নেহা যেন গলাকাটা মুরগির মতো ছটফট করতে থাকে। প্রায় 10 মিনিট সময় লাগে তার নিজেকে সামলে নিতে। তখন সে নীলকে বলতে থাকে, নীল, তুমি আজ যেটা করেছো খুব খারাপ করেছো। এর জন্য তোমাকে একদিন না একদিন পস্তাতে হবে, সেটা মনে রেখো। যখন হবে তখন দেখা যাবে, এখন আমি আসছি। আর হ্যাঁ, একটা কথা মনে রেখো, আমি যখন একটা কাজে হাত দিয়েছি তখন এটা শেষ করেই ছাড়বো। তুমি যতদিন পর্যন্ত আমার প্রস্তাবে রাজি না হবে, যতদিন পর্যন্ত তুমি আবার আমাকে এই কথাটা না বলবে যে তুমি আমাকে ভালোবাসো, ততদিন পর্যন্ত আমি এসব করতেই থাকবো। এই কথা বলে নীল সেখান থেকে চলে যায়। আর এদিকে নেহা কোনো রকমে নিজেকে ঠিক করে নেয়। তারপর ফ্রেশ হয়ে এসে দেয় লম্বা একটা ঘুম। আর সেদিন বিকেল বেলাতে তার ভাইয়া আর ভাবি তাকে ফোন করে। নেহা, তোমাকে একটা সুখবর দেওয়ার আছে। আমি আর তোমার ভাইয়া আগামী কালকেই কলকাতায় আসছি তোমার সঙ্গে দেখা করতে। অনেক দিন তো তুমি বাড়ির বাইরে রয়েছো, তোমাকে ছাড়া আমাদের ভালো লাগছে না। তাছাড়া তুমি তো আমাদের বলেছিলে যে তুমি একটা ছেলেকে ভালোবাসো, সেই ছেলেটার সঙ্গেও আমরা দেখা করতে চাই। তুমি একা কেন বিয়েটা করে নেবে? আমরা তো পরিবারের মানুষ আছি, আমরা সবাই দেখে শুনে তারপর তোমাকে বিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের জন্য অপেক্ষা করব, রাখছি তাহলে। এই বলে নেহা ফোনটা কেটে দেয়। পরের দিন তার ভাইয়া ভাবি সেখানে চলে আসে। নেহা তাদেরকে দেখতে পেয়ে অনেক খুশি হয় আর সবাই মিলে একসঙ্গে রাতের খাবার খেতে বসেছে। তখনই নীল সেখানে এসে উপস্থিত হয়। সবাইকে একসঙ্গে খাবার টেবিলে দেখতে পেয়ে নীল বলে, তোমরা এখানে এসেছো জানলে আমি তোমাদেরকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে যেতাম। যদি তোমাকে জানিয়ে আসতাম তাহলে তো এখানে এসে এই দৃশ্যটা দেখতে পেতাম না যে তুমি প্রতিদিনই আমার ননদের বাসায় আসো। এটা কি লুকায়িত কিছু নাকি? আমি নেহাকে ভালোবাসি সেটা তো তোমরা সবাই জানো, তাই আমি এখানে প্রতিদিন আসতেই পারি। আর নেহা কিন্তু এখনো রাজি হয়নি, তবে মনে হয় হয়ে যাবে। কে বলেছে তোমাকে আমি তোমার প্রস্তাবে রাজি হয়ে যাব? কোনো দিনও না। তোমার মতো ছেলেকে মেনে নেওয়ার প্রশ্নই ওঠে না। তুমি তো একটা প্লে বয়, প্রতিদিন ড্রেস পাল্টানোর মতো গার্লফ্রেন্ড পাল্টানো তোমার নেশা। মেয়ে মানুষ তোমার কাছে উপভোগ করার একটা বিষয়বস্তু মাত্র, এছাড়া তো তুমি আর কিছুই মনে করো না। তার কাছ থেকে ভালোবাসা আশা করাটা বোকামো, তাই আমি তোমার কাছ থেকে ভালোবাসা আশা করি না। তুমি দয়া করে আমার পিছু নেওয়া ছেড়ে দাও। আর সেদিন যেটা হয়েছে সেটা অ্যাক্সিডেন্ট, এবং সেখানে আমার কোনো দোষ ছিল না, সেটা আমি মনে করি। তাই তুমি সব ভুলে গিয়ে আমার পিছু নেওয়া ছেড়ে দাও। আমি তো পিছু ছাড়ছি না ম্যাডাম,
কারণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আর আমার নিজের ভালোবাসাকে আমি নিজের হাতে কখনোই কোরবানি দেব না। আমি তোমাকে আমার করেই ছাড়বো, সেটা আজ না হোক কাল। তুমি নিজেকে যতই বেঁধে রাখার চেষ্টা করো না কেন, তুমি কোনোভাবেই নিজেকে বেঁধে রাখতে পারবে না, কারণ আমার ভালোবাসায় তোমাকে স্বীকৃতি দিতেই হবে। নেহা, তোর কি হয়েছে আমাকে বল তো। তুই তো এই ছেলেটাকে পাগলের মতো ভালোবাসতি, আমরা দেখেছি। সেদিন যখন তুই বাড়ি থেকে চলে এসেছিলি, তোর চোখ দুটো আমরা সবাই দেখেছি। তুই কতটা কষ্ট নিয়ে বাড়ি থেকে চলে এসেছিলি সেটা সবাই জানে। তাই বলছি কি, এখন আর নিজেকে কষ্ট না দিয়ে নীলের প্রস্তাবটা মেনে নে আর নিজেকে ভালো রাখার চেষ্টা কর। না ভাইয়া, একদমই নয়। যেই মানুষটা আমার জীবন থেকে চলে গেছে সেই মানুষটাকে আমি ভালোবাসতাম। সেই মানুষটা তো আমাকে ভালোবাসেনি, সে আমাকে একটা ঝামেলা মনে করেছে মাত্র। আমি যখন তাকে ভালোবেসে একটা পোশাক পরতে বলতাম তখন সে বাধ্য হয়ে ওটা করত, ভালোবেসে করেনি। আমি যখন তাকে কিছু একটা করতে না করতাম তখন সে শুধুমাত্র তার বোনের, আমার ভাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে এটা চিন্তা করে ওটা করত, কিন্তু আমায় ভালোবেসে করেনি। এখন কেন আমি তাকে ভালোবাসতে যাব বলো? কারণ সে তোমাকে ভালোবেসেছে। এখন আগে সে ভালোবাসা কি সেটা জানতো না। তার কাছে মেয়ে মানে ছিল টাইম পাস করার একটা বিষয়, বস্তু মাত্র। ভালোবাসা কি এখন সেটা বুঝতে পেরেছে। তাই আমি তোমার বড় ভাই হিসেবে তোমাকে রিকোয়েস্ট করে বলছি, নিজেকে আর কষ্ট দিও না। নিজের ভালোবাসা তুমি অ্যাকসেপ্ট করে নাও। এটাই তোমার আর নীলের দুজনের জন্যই বেস্ট একটা অপশন। হ্যাঁ নেহা, তোমার ভাইয়া একদম ঠিকই কথা বলেছে। আমার বাড়িটা কিন্তু এতটাও খারাপ নয় যতটা তুমি চিন্তা করছো। আমার ভাই কিন্তু যথেষ্ট ভদ্র একটা ইনোসেন্ট ছেলে। মেয়ে মানুষের তার একটু অ্যালার্জি ছিল। মেয়ে মানুষকে দেখলেই ছোট থেকেই তার প্রেম করতে ইচ্ছে করত, মেয়ে মানুষকে ছুঁয়ে দেখার ইচ্ছে করত। কিন্তু ভালো সে কখনোই কাউকে পাশে পায়নি। তোমাকে সে মন থেকে ভালোবেসেছে, তাই তুমি তাকে আর ইগনোর করো না, তার ভালোবাসাকে স্বীকৃতি দাও। তোমরা এখন খাবার খেতে বসেছো, খাবারটাকে শেষ করো, তারপর আমি এই বিষয়টা ভেবে দেখব। তবে আমি শিওর হয়ে কাউকে কোনো কথা দিতে পারছি না। যদি আমার মনে হয় নীল আমার জন্য পারফেক্ট, তাহলে আমি বিষয়টা ভেবে দেখব। নেহা, তুমি আমাকে ভালোবাসতে, আর এখন কিনা তুমি বলছো আমি তোমার জন্য পারফেক্ট কিনা সেটা ভেবে দেখবে? তুমি তো আমার বিষয়ে সবকিছুই জানো, এখন আর নতুন করে জানা বোঝার কি আছে? নেহা তখন নীলের কথার কোনো উত্তর না দিয়ে চুপচাপ সেখান থেকে নিজের রুমে চলে গেল আর দরজা বন্ধ করে দিল। সে দরজা বন্ধ করে অনেকক্ষণ কান্নাকাটি করলো, কারণ সে নীলকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিল। নীলের অবহেলা সে মেনে নিতে পারেনি। সেই দিনের নীলের বলা কথাগুলো আজও তার কানে বাজতেছে, তাই সে নীলকে ক্ষমা করতে পারছে না। এদিকে নীল নেহাকে ভালোবেসে ফেলেছে, তাই সে কোনোভাবেই নেহাকে হারাতে চায় না। তাই নেহা তাকে বারবার অবহেলা করার পরও সে বারবারই নেহার কাছে ফিরে আসে। নেহা যখন রুমে চলে এসেছিল তখন রিমি নীলকে বলে, ভাইয়া, তুমি নেহাকে খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছো, তাই সে এমন হয়ে গেছে। তবে চিন্তা করো না, নেহা যথেষ্ট ভালো একটা মেয়ে আর তোমাকে খুব ভালোবাসতো। তাই আমার মনে হয় নেহা এখনো তোমাকে ভালোবাসে। তুমি ওকে একটু সময় দাও আর বোঝানোর চেষ্টা করো। আশা করি সে তোমাকে আবার আগের মতোই করেই ভালোবাসবে। নীল তখন কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এরপর কেটে যায় আরও 2 দিন। ওদিকে দেখতে দেখতে তাদের ফাইনাল সেমিস্টারের পরীক্ষা চলে আসে, আর সেটা আগামীকাল থেকেই শুরু হতে যাচ্ছে। নেহা তখন নিজের রুমে বসে পড়াশোনা করছিল। তখনই নীল সেখানে আসে আর নেহাকে বলে, নেহা, আমাদের পড়াশোনা তো শেষ হতে চলেছে। আমাদের তো মনে হয় কিছুদিনের মধ্যেই বাংলাদেশ ফেরত যেতে হবে। তো এবার কি তুমি আমার সঙ্গে যাবে নাকি একা একাই যাবে? এত বছর যেহেতু একা একাই গিয়েছি, এখনো একা একাই যাওয়ার চেষ্টা করব। আমার কারো সঙ্গের প্রয়োজন নেই। কিন্তু আমি তো তোমাকে একা যেতে দেব না। আমি তো তোমাকে আমার সঙ্গেই নিয়ে যাব। ভালোবাসি যে তোমায়, তোমাকে একা ছেড়ে দেব কি করে বলো? নীল, তোমার এসব ফাজলামো না আমি আর নিতে পারি না। তুমি দয়া করে আমার পিছু নেওয়া ছেড়ে দাও। আমি তোমাকে আর সহ্য করতে পারি না। তুমি আমাকে সহ্য করতে পারো না, নাকি আমার থেকে দূরে থাকাটা সহ্য করতে পারছো না? আমাকে কাছে পেতে চাও, আমার আদর পেতে মন চায়, কোনটা বলো? নীল, তুমি যাবে এখান থেকে? তোমার এসব ফাজলামো মার্কা কথাবার্তা আমি নিতে পারছি না। চলে যাও এখান থেকে।
আমি তো যাব না ম্যাডাম, তোমাকে একটু আদর করতে মন চাইছে, তোমাকে একটু কাছে পেতে মন চাইছে, তাই চলে এসেছি। আমি তোমাকে একটু আদর করে তোমার ভালোবাসা নিয়ে তারপর এখান থেকে যাব। নীল, তুমি যাও এখান থেকে। আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু কে শুনে কার কথা? কারণ নীল খুব ভালোভাবেই বুঝতে পেরেছে সে যতক্ষণ পর্যন্ত নেহার সঙ্গে উল্টাপাল্টা কিছু না করবে ততক্ষণ পর্যন্ত নেহা তাকে এত সহজে মেনে নেবে না। তাই তো নীল নেহাকে পড়ার টেবিল থেকে পাজা কোলে তুলে নিয়ে বিছানায় চলে যায় সোজা। এসব কি করছো নীল? তুমি ছেড়ে দাও আমাকে, ভালো হবে না কিন্তু বলে দিলাম। তুমি কি খারাপ করতে পারো? আমি সেটাই দেখতে চাই। এই বলে নীল নেহাকে বিছানায় শুয়ে দিয়ে দরজাটা আটকে দেয় আর নেহার কাছে এগোতে থাকে। নেহা তো নিজেকে গুটিয়ে গুটিয়ে নেয়। সে তো এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে ভাবতেই পারেনি নীল তার সঙ্গে এরকম কিছু করবে। নীল নেহার একদম কাছে চলে আসে। নেহা তো ভয়ে একদম কুঁকড়ে যাচ্ছিল। নীল, নীল, আমার সঙ্গে এসব করো না প্লিজ, আমাকে ছেড়ে দাও। ডার্লিং, তোমাকে ছেড়ে দেওয়ার জন্য আমি এতদিন ধরে পরিশ্রম করছি না, তুমি তা খুব ভালো করে জানো। আমি কখনোই কোনো মেয়ের পিছনে 2 মিনিট সময় ব্যয় করিনি, মেয়েরা আমার পেছনে সময় ব্যয় করে। আর তোমার পিছনে আমি এতদিন ধরে ঘুরঘুর করছি, কিন্তু তুমি আমাকে কোনো পাত্তাই দিচ্ছ না। কি ভেবেছো নিজেকে? তোমার যা ভালো লাগবে তুমি তাই করবে? ওটা আর চলবে না ম্যাডাম। আজ আমি তোমার সঙ্গে এমন কিছু করব যাতে তুমি আমাকে পাওয়ার জন্য পাগল হয়ে ঘুরবে। কথাটা বলেই নীল আর এক মুহূর্ত দেরি না করে নেহার ঠোঁট দুটোকে নিজের দখলে নিয়ে নেয় আর সারা শরীরে ভালোবাসার আলিঙ্গন করতে থাকে। হাজার হোক নেহা একটা মেয়ে মানুষ, একটা পুরুষ মানুষের কাছ থেকে নিজেকে আর কতক্ষণ দূরে সরিয়ে রাখবে। নেহাকে নীল এতটাই আদর আর ভালোবাসা দিচ্ছিল যে নেহা একদম প্রায় পাগলের মতো হয়ে যাচ্ছিল। ছটফট করছিল নেহা নীলকে আরও কাছে পাওয়ার জন্য। তাই নীল সেই সুযোগটাকে কাজে লাগিয়ে নেহাকে তার ভালোবাসা দিতে শুরু করে আর দুজন চলে যায় সুখের অন্তিম মুহূর্তে। এভাবেই তারা দুজনে নিজেদের ভালোবাসাকে স্বীকৃতি দেয়। আর কয়েকদিন পর তাদের পরীক্ষা শেষ হলে তারা বাংলাদেশে ফিরে আসে এবং দুই পরিবারের সম্মতিতে মহা ধুমধামে তাদের বিয়ে হয়। আর তারপর তারা সুখে শান্তিতে সংসার করতে থাকে। যাই হোক ভিউয়ার্স, গল্পটা এই পর্যন্তই ছিল। দেখা হবে অন্য কোনো গল্পে। এ পর্যন্ত ভালো থাকবেন সবাই। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।